আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের জন্যই বুয়েটের সালভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ নিয়ে আসলাম আমি। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে জানায় দিও, আর যে কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাও। তো শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে যে ফিজিক্সের কোয়েশ্চেনগুলো আসছে আমাদের শর্ট সিলেবাস থেকে সেগুলো করব। আমরা প্রায় 16টি প্রশ্ন, 20টির মধ্যে 16টি প্রশ্ন সলভ করব যেগুলো আমাদের শর্ট সিলেবাসের আন্ডারে আছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, একটি ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো, বুয়েট রিটেনে আসছে। তো ভয়ের কোনো কারণই নেই, এরকম কিছু সহজ কোয়েশ্চেন পাবা, আর এমন কোয়েশ্চেন পাবা 20% কঠিন, যেগুলো আসলে যদি তুমি স্টাডি না করো তাহলে পারবা না, আর এগুলো তো স্টাডি না করেও পারা যায়। তো এই ভেক্টরটাকে আমরা ধরে নিচ্ছি বি ভেক্টর। এই বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তো আমরা সেই ছোটবেলা থেকেই পড়েছি বি ভেক্টর এর দিকে এ এর উপাংশ, এ ভেক্টরের উপাংশ এর ফর্মুলা কি মনে আছে কি? যার উপাংশ সেইটা cos থিটা, এর উপাংশ তার মানে এ cos থিটা, আর উপাংশর বেলায় একটা ডিরেকশন দিতে হয় কার দিকে ভাইয়া? বি এর দিকে। তাহলে বি এর একক ভেক্টরটা এখানে গুণ আকারে দিয়ে দিতে হবে। আমি যদি বলতাম সি এর দিকে ডি এর উপাংশ, তাহলে কি হইতো? কার উপাংশ? প্রশ্ন করো কার উপাংশ? ডি এর। তাহলে ডি cos থিটা কার দিকে? সি এর দিকে। তাহলে সি এর একক ভেক্টরটা গুণ করে দিতে হতো। সো আমাদের এটা নির্ণয় করতে হবে বি এর দিকে এ এর উপাংশ, এ cos থিটা বি ক্যাপ। সো আমরা সবাই জানি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি cos থিটা। সো এখান থেকে আমাদের বের করতে হবে এ cos থিটা বি ক্যাপ। তাহলে এ cos থিটা বি ক্যাপ সমান হবে এ cos থিটা মানে কি? এ cos থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, আর বি ক্যাপ হচ্ছে বি ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? বি ভেক্টরকে তুমি যদি বি ভেক্টরের মান দ্বারা ভাগ করো তাহলে এটা তুমি পেয়ে গেলা। সো এটা আমার ক্যালকুলেশন করে বের করলেই অঙ্ক শেষ। তো ভাইয়ারা এ ডট বি কত হবে? এখানে 2 একে 2, আই এর সাথে আই ডট যোগ 3 একে 3, আর বি ভেক্টরের মান কত ভাইয়া? 1 1। তাহলে মান হচ্ছে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ √2, তাই না? ইন্টু বি ভেক্টর কত? বি ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টরের মান হচ্ছে √2। ক্যালকুলেশন করো, উপরে হবে 3 আর 2 যোগ করলে 5, √2 গুণ করলে হবে 2, এখানে থাকবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, অ্যান্ড এটাই হচ্ছে বি এর দিক বরাবর এর উপাংশ। খুব সহজেই এই অঙ্ক করতে পারবা। সো বুয়েট অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে আতঙ্ক নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। দেখবে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার কনফিডেন্ট বাড়িয়ে দিবে। সো চলো আমরা আরও কিছু প্রশ্ন সলভ করি। দেখো খুব সুন্দর এবং সহজ একটা প্রশ্ন। 0.56 কেজি ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলটির ঘূর্ণন জড়তা নিরূপণ করো। ঘূর্ণন জড়তা মানে জড়তার ভ্রামক, ঘূর্ণন জড়তা মানে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। কোন অক্ষের সাপেক্ষে? মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগে একটা লম্ব অক্ষের সাপেক্ষে। আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, এই মনে করবো একটা পাতলা মিটার স্কেল যার প্রস্থ দেওয়া নেই, বাট আমরা জানি একটা মিটার স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এটা যদি হয় 0, তাহলে এটা হবে 100 দাগ কাটা, তাই না? 100 সেন্টিমিটার। তো ভাই আমাদেরকে বলেছে 20 যে দাগ কাটাটা মানে 0 থেকে 20, এই মনে করো এটা 20 20, এই 20 দাগ কাটায় 20 সেন্টিমিটার দাগ কাটায় একটা লম্ব অক্ষ আছে। এই লম্ব অক্ষটা মনে করো রেড কালার একটা অক্ষ, এই হচ্ছে লাল অক্ষ। এই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক বের করতে বলছে। তো এটার সাপেক্ষে ঘূর্ণন জড়তা মনে করো আই প্রাইম, এটা বের করব। সো এটা আমরা কেমনে বের করতে পারি? আমরা জানি এই মিটার স্কেলের সেন্টারগামী যে অক্ষ, সেই সেন্টার বা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এর ফর্মুলা ml² ডিভাইড বাই 12, এটা আমাদের জানা আছে, তাই না? মিটার স্কেলের সেন্টারগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ফর্মুলা ml²/12। এখন দেখো এই সেন্টারগামী অক্ষের সাপেক্ষে এই রেড কালার অক্ষটা কি সমান্তরাল কিনা? সমান্তরাল। তাহলে এই রেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে বের করতে পারবো। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? যদি কোনো একটা অক্ষ সেন্টারগামী অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে
মানে এই রেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে সেন্টারগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি প্লাস বস্তুর ভর এবং এই সমান্তরাল অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব এর স্কোয়ার, মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তো ভাইয়া বলো তো সেন্টারগামী অক্ষের জড়তার ভ্রামক কত? এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস বস্তুর ভর কত? এম। আর এই প্যারালাল অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? এটা যদি 20 সেন্টিমিটার হয়, সবুজ অক্ষটা যদি মিডলে হয়, তাহলে এই টোটালটা কত? একটা 100 সেন্টিমিটার স্কেলের মিডলের ডিস্টেন্স হচ্ছে 50, তাহলে এটা 20 হলে অবশ্যই এই দুই জনের মাঝে গ্যাপ হচ্ছে 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটারকে মিটার নিলে আমরা এটা বসাই দিব স্কোয়ার, এম এর মান হচ্ছে 0.56। সো আমরা যদি ক্যালকুলেশন করি 0.56, এল এর মান হচ্ছে 1 মিটার। সো 1 মিটার বসালে হবে, না বসালে হবে, ডিভাইডেড বাই 12, এর সাথে যোগ হবে 0.56 ইন্টু 0.3 এর স্কোয়ার। তো আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 0.097 কেজি মিটার স্কোয়ার। সো এটাও খুব সহজে তুমি পেরে গেলা। এবং বুয়েট অ্যাডমিশন টেস্টে যদি তুমি 19-20 দিতা, 19-20 টেস্টে দিতা, তাহলে দুইটা অঙ্কের পারার কারণে তুমি 20-20 40 মার্কস পেয়ে গেলা। ওকে, নেক্সট। এটাও খুব সুন্দর একটা ম্যাথ, খেয়াল করো। ভূমি হতে এটা গতিবিদ্যার ম্যাথ, যেহেতু ম্যাথমেটিক্সে তোমাদের গতিবিদ্যা আছে তাই এই অঙ্কটা আমি করাবো। অঙ্কটা খুব সুন্দর। ভূমি হতে 1 মিটার উঁচুতে অবস্থিত একটি পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় টপ টপ করে পানি পড়ছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখে বের হয়ে আসে। এই অবস্থায় ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত? তো আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, এই মনে করো আমাদের ভূমি, খুব সুন্দর ভূমি। এই ভূমিতে একটা কল আছে, এই হচ্ছে কল, কলটা হচ্ছে 1 মিটার উঁচুতে, তাই না? এই কলটা আমাদের 1 মিটার উঁচুতে। এই কলের মুখটা কত মিটার উঁচুতে? কলের মুখটা হচ্ছে ভূমি থেকে 1 মিটার উঁচুতে। তো এই কলের মুখ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। তো প্রথম ফোঁটা যখন ভূমিতে, তৃতীয় ফোঁটা তখন কলের মুখে আসছে, তাহলে দ্বিতীয় ফোঁটা কই? এটা যদি হয় প্রথম ফোঁটা, এটা যদি হয় তৃতীয় ফোঁটা, তাহলে দ্বিতীয় ফোঁটা এই পথের মাঝখানে কোথাও আছে, মনে করো এটা সেই দ্বিতীয় ফোঁটা। তো আমাকে বলছে প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, তৃতীয় ফোঁটা তখন মুখে আসে, দ্বিতীয় ফোঁটা তখন ভূমি থেকে কত উচ্চতায় আছে। এই যে ভূমি থেকে হাইট, এই হাইটটাই বের করতে বলছে। তো কেমনে করব? এই যে মানে আমাদের যে কল, এই কলের মুখটা হচ্ছে 1 মিটার উঁচুতে। এই প্রথম ফোঁটাটা তো এই 1 মিটার ট্রাভেল করে নামতেছে, আদিবেগ 0। তাহলে পরন্ত বস্তুর ফর্মুলা দিয়ে আমি প্রথম বস্তুর টাইমটা বের করতে পারি, যে কত সময় নিয়ে সে পড়ছে। সেটা কেমনে বের করতে পারবো? h ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার। তো t ইজ ইকুয়াল টু হবে √2h ডিভাইডেড বাই g। তো ভাইয়ারা 2h কত? h হচ্ছে 1 মিটার, g হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? √2h ডিভাইডেড বাই g। তাহলে আমরা পাচ্ছি 0.451 সেকেন্ড। তাহলে এই প্রথম ফোঁটাটা এখান থেকে এখানে নামতে কত সেকেন্ড লাগাবে? 0.451 সেকেন্ড। এবার একটু চিন্তা করো, যখন এই তৃতীয় ফোঁটাটা এখানে পড়বে তখন আরো একটা ফোঁটা কি এই কলের মুখ দিয়ে বের হবে। তার মানে এই সাইকেলটা কিন্তু বারবার রিপিট হতে থাকবে। ও পড়ছে, ও শুকায় যাবে, ও পড়বে, ও পড়বে, ও যখন পড়বে আবার আরেকটা ফোঁটা কিন্তু এই কলের মুখ দিয়ে বের হবে, তাই না? এই ছবিটাই কিন্তু বারবার রিপিট হবে। তাহলে ভাইয়া বলো তো, মানে অন্য পারিপার্শ্বিক যেহেতু আর কোনো চেঞ্জ নাই, তার মানে এই ফোঁটাটা, এই যে তৃতীয় ফোঁটাটাও যদি এখান থেকে ভূমিতে পড়ে কত সময় নিবে? একই সময় নিবে। অর্থাৎ যে কোনো ফোঁটাই এখান থেকে ভূমিতে পড়তে একই সময় নিবে। তাহলে ভাইয়া এই যে ফোঁটাগুলোর মধ্যে যে টাইম গ্যাপ, এই টাইম গ্যাপটা কি সমান না? যেহেতু প্রতি ক্ষেত্রেই কলের মুখ থেকে এখানে পড়তে একই সময় লাগে, তাহলে এই যে টাইম গ্যাপগুলো, এই টাইম গ্যাপগুলো সমান। তাহলে এটা যদি টোটাল টাইম হয় t, তাহলে এখান থেকে এখানে আসতে টাইম লাগবে t/2, এখান থেকে এখানে আসতে লাগবে টাইম t/2। কেউ আর ভাববো না যে এই ডিস্টেন্সও সমান না, কারণ এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। তো অভিকর্ষ ত্বরণ যত কাজ করবে বেগ তত বাড়বে। সো টাইম যাওয়ার সাথে সাথে কিন্তু বেগ বাড়তে থাকবে। তো আলটিমেটলি ডিস্টেন্সগুলো কিন্তু সমান না। প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স কম হবে, পরবর্তী t/2 সময় কিন্তু সে বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে, তাই না? সো আলটিমেটলি ডিস্টেন্স সমান, আবার টাইম ইন্টারভালটা সেম। তো এখন কিন্তু খুব সহজেই এই হাইটটা বের করতে পারবা। এই হাইট কেমনে বের করব? দ্বিতীয় ফোঁটাটা t/2 সময় কতটুকু নেমে এসেছে, দ্বিতীয় ফোঁটাটা t/2 সময়ে কতটুকু নেমে এসেছে সেটা আগে বের করি। সেটা যদি হয় h2, সেটা হবে হাফ g t/2 স্কোয়ার।
এতটুকু সে নেমে এসেছে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে? সুতরাং ভূমি থেকে উচ্চতা, ভূমি কত? ভূমি থেকে উচ্চতা হবে 1 মিটার থেকে এই ব্যাপারটা বিয়োগ চলে যাবে হাফ জি t/2 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে এই মুহূর্তে কত উচ্চতায় আছে। খুবই সিম্পল একটা ম্যাথ। এইটা করার মাধ্যমে তুমি কত মার্কস পেয়ে গেলা? 60 মার্কস। নেক্সট, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের কনসেপ্টের সাথে আমরা আরও প্রশ্ন পাবো, কিংবা বিগত বছরগুলো যদি দেখো, সামনের বছরগুলো দেখো, এই কনসেপ্টের সাথে মিল করে অনেক অনেক প্রশ্ন আসে বুয়েট অ্যাডমিশন টেস্টে। সো চলো এটার কনসেপ্ট থেকে একদম ধরে আমরা শিখে ফেলি। প্রতিটি 2 × 10⁻³ কেজি ভরের দুটি তারা মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে এগিয়ে আসছে পই 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 করে। নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁹ কিলোমিটার এবং তাদের গতি ছিল নগণ্য, মানে নিকটবর্তী হওয়ার আগে তাদের বেগ একদমই শূন্য ধরা যাবে। সংঘর্ষের সময়ে তাদের বেগ কত হবে? প্রত্যেকটা তারার ব্যাসার্ধ দিয়ে দিছে, আর বলে দিছে সংঘর্ষ না হওয়া পর্যন্ত তারা দুইটা অবিকৃত থাকবে, মানে তারা দুইটার ভর একই থাকবে, কোনো ভর নড়চড় হবে না। তো এবার আমাদের যদি চিত্রায়ন করি জিনিসটাকে, এই মনে করে একটি তারা এবং এই হচ্ছে আরেকটি তারা। তো ধরো প্রথমে একটি তারা ছিল, এখন এই একটি তারা থেকে আরেকটি তারা কত কিলোমিটার দূরে ভাইয়া? 10⁹ কিলোমিটার দূরে। তো বলো তো ভাইয়া, আমরা জানি এই যে প্রথম যে তারাটা, এটা মনে করো দ্বিতীয় তারা, যে কোনো একটা প্রথম হইতে পারে, এটাও প্রথম হইতে পারে, কোনো সমস্যা নেই। তো প্রথম তারাটা মনে করো প্রথমে আসছে, দ্বিতীয় তারাটা মনে করো এখানে তারপরে আসছে। তো এই তারাটা এবং এই তারাটা যখন এত একটা ডিস্টেন্সে আছে, তখন তাদের মধ্যে অবশ্যই এই সিস্টেমে একটা মহাকর্ষীয় বিভব শক্তি সৃষ্টি হবে। কেন মহাকর্ষীয় বিভব শক্তি সৃষ্টি হয় জানো? এর কারণ হচ্ছে, ধরে নাও প্রথমে একটা তারা ছিল, এবার ওর কি মহাকর্ষীয় ক্ষেত্র আছে না? তো 10⁹ কিলোমিটার দূরে, 10⁹ কিলোমিটার দূরে এই এম ভরের তারার মহাকর্ষীয় বিভব কত? ভি সমান -g m/10⁹ 10⁹ আমরা বড় আর দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এটা হচ্ছে এর মহাকর্ষীয় বিভব। কত কিলোমিটার দূরে? 10⁹ কিলোমিটার দূরে। এবার এখানে যদি আরেকটা তারা হাজির হয়, তাহলে এই দুইটা তারার মহাকর্ষীয় বিভব শক্তি কত? মহাকর্ষীয় বিভব শক্তি হবে W = V × m। তাহলে কত হচ্ছে? V হচ্ছে -gm/r, মানে ওর ক্ষেত্র দ্বিতীয় তারাটা ঢুকছে, তাহলে × m। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি সংঘর্ষের আগে। সংঘর্ষের আগে তাদের বেগ ছিল নগণ্য, তাহলে এই দুইটার মোট শক্তি কিন্তু -gmm/r। বেগ নাই, তার মানে এখানে গতিশক্তিও নাই। এটা হচ্ছে সংঘর্ষের আগে। এবার আমাদের টার্গেট কি? তাদের বেগ বের করা। তো শক্তির সংরক্ষণশীলতা দিয়েই বের করব, অলরেডি বুঝতে পারতেছো। সংঘর্ষের আগে মোট শক্তি ছিল মহাকর্ষীয় বিভব শক্তি। এবার যখন সংঘর্ষ করলো, ঠিক সংঘর্ষের পূর্ব মুহূর্তে ও কত বেগ নিয়ে আসতেছে? ভি বেগ। ও কত বেগ নিয়ে আসবে? ভি বেগ, তাই না? তো এই মুহূর্তে এখানে শক্তি কত? ভাইয়া এই তারা এবং এই তারার সেন্টার টু সেন্টার একটা ডিস্টেন্স আছে। তো এই ডিস্টেন্সে যেহেতু তারা আছে, তার মানে এই দুইটারও এখানেও মহাকর্ষীয় বিভব শক্তি আছে। তাহলে এখানে সংঘর্ষের পর, এটা সংঘর্ষের পূর্ব মুহূর্তে মহাকর্ষীয় বিভব শক্তির নাম দিলাম W', সেটা হবে -gm বাই তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এটা যদি স্মল r হয় ব্যাসার্ধ, তাহলে এটা হবে 2r। এখন বলো, এখানে কি শুধুমাত্র মহাকর্ষীয় বিভব শক্তি, নাকি একটা আরেকটার সাথে বেগে আঘাত করতেছে, একটা দুইটা ভ্যালোসিটি নিয়ে আসতেছে না? তাহলে এই দুইজনের মধ্যে গতিশক্তিও আছে। তাহলে এখানে মহাকর্ষীয় বিভব শক্তিও আছে এবং এখানে গতিশক্তিও আছে। কয়টা গতিশক্তি? দুইটা। কয়টা তারা? দুইটা। তাহলে এখানে গতিশক্তি হবে ½ mv², একটা তারার গতিশক্তি আরেকটা তারার গতিশক্তি। এটা হচ্ছে সংঘর্ষের পরে। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা থেকে জানি সবসময় শক্তির পরিমাণ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে সংঘর্ষের আগে মোট শক্তি সংঘর্ষের পূর্ব মুহূর্তে মোট শক্তির সমান হবে। সো আমরা কিন্তু এই ইকুয়েশনটা লিখতে পারবো। সংঘর্ষের পূর্বে ছিল -gmm/r, ক্যাপিটাল R, যেটা 10⁹ কিলোমিটার। আর সংঘর্ষের পর হয়েছে কত? এইটা যোগ এইটা, অর্থাৎ -gmm/2r, এটা হচ্ছে সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, প্লাস এই দুইটা যোগ গুণ করলে 2 × ½ mv², যেহেতু তারাগুলোর ভর এবং বেগ একই। সো এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত বেগ আঘাত করছে সেটা বের করে ফেলতে পারবো। এটা কাটা। তো আমরা যদি একটা এম গুলো কাটা দিয়ে দিই, তাহলে একটা কাটা চলে যাবে। তাহলে আমাদের এটা আসবে, মাইনাসটা এই পাশে নিয়ে আসলে gm/2r। তো আমরা যদি gmটা কমন নিই, আমরা পাবো 1/2r - 1/r।
আর যেহেতু এম কাটা দিয়ে দিছো, ভি এর মান বের করবা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। সুতরাং আমাদের ভি এর মানটা কত আসবে? সুতরাং আমাদের ভি এর মান আসবে রুট ওভার অফ জি এম 1/2r মাইনাস 1/R, যেখানে স্মল আর হচ্ছে তারার ব্যাসার্ধ 10⁴ কিলোমিটার, আর ক্যাপিটাল আর হচ্ছে এই যে এইটা 10⁹ কিলোমিটার। জি এর মান জানো তোমরা, এবং এম হচ্ছে তারার ভর। বসাইলেই তারা দুইটা কত বেগে এসেছিল সেই বেগের মানটা মিটার পার সেকেন্ড এককে পেয়ে যাবা, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো মহাকর্ষীয় বিভব শক্তির সংরক্ষণশীলতা দিয়ে আমরা কিন্তু এই চমৎকার অঙ্কটি সলভ করে ফেলতে পারলাম। নেক্সট, সমান দৈর্ঘ্য ও 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ইস্পাতের তারের সাহায্যে 45 কেজি ভরের একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। যদি তার দুটি আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুটির বিকৃতির পরিমাণ কত হবে? তো আমরা যদি চিত্রটাকে একটু ভিজুয়ালাইজ করি ভাইয়ারা, এখানে একটা ট্রাফিক লাইট আছে, আর একটু নিচে আঁকি। ওকে, একটু নিচে আঁকি। ওকে, এখানে একটা ট্রাফিক লাইট আছে, এই হচ্ছে ট্রাফিক লাইটের ভর হচ্ছে 45 কেজি। তো এর ওজন অলওয়েজ খানা নিচের দিকে কাজ করে, আমরা জানি ডব্লু। তো মনে করো এখানে একটা সিলিং আছে, সিলিং মানে দেয়াল, এই দেয়ালের সাথে দুইটা তার দিয়ে ওকে বেঁধে রাখবো আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ করে। তো দেয়ালে মনে করো এদিক থেকে একটা তার দিলাম, দেয়ালের এদিক থেকে একটা তার দিলাম, এই তার দুইটা আনুভূমিক, এই যে আনুভূমিক বা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 15 ডিগ্রি, তাই না? দুইটা তার একই, মানে ইস্পাতের তৈরি, ব্যাসার্ধও একই, তো সবই এক। তাহলে বলো তো, যেহেতু দুইটা তারকে আমরা ঝুলায় রাখছি, তাহলে এই দিকে তারের যে টান বল কাজ করবে, এটা যদি টি হয়, এই দিকেও টান কত কাজ করবে? টি, কারণ দুইটা তার একই ম্যাটেরিয়াল, একই ব্যাসার্ধ, একই অ্যাঙ্গেলে আছে, তাই না? তো ভাইয়া আমাদের বের করতে হবে এই তার দুইটার বিকৃতি কত। তো তার উপর টান বল কাজ করতেছে কত? টি। তো আমরা আগে ফার্স্ট অফ অল টি এর মানটা বের করব। সো দেখো, এটা যেহেতু সাম্য অবস্থায় আছে ভাইয়া, ঝুলন্ত অবস্থায় আছে, তো এখানে কয়টা বল কাজ করতেছে বস্তুর উপর? 3টা। এটা হচ্ছে দুইটা, হচ্ছে দুই দিকে সুতার টান টি, দড়ির টান, আর এটা হচ্ছে ওজন। তো এখানে আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। বিজ্ঞানী লামি কি বলেছেন? লামির উপপাদ্য লামি বলেছেন 3টা বল যখন একটা বস্তুর উপর ক্রিয়াশীল থাকে, তখন যে কোনো একটি বলের বল এবং অপর দুইটি বলের মধ্যবর্তী, যে কোনো একটি বল হচ্ছে অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। যে কোনো একটি বল হবে অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। যে কোনো একটি বল অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তো যে কোনো একটি বল মনে করো টি, সেটা হবে অপর দুইটা বলের, এই যে টি এবং ডব্লু, এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এটা 15 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, তাহলে পুরো মধ্যবর্তী কোণটা কত হবে? 90 + 15 মানে 105। তাহলে সাইনের সমানুপাতিক মানে সাইন 105 লিখতে পারো। গেল, এটা ইজ ইকুয়াল টু ডব্লু এরটা কি লিখতে পারবো? দেখো তো, একই কথা ডব্লুর জন্য, ডব্লু বলটা হবে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এটা 15, এটা 15, 30। তাহলে মাঝখানের কোণটা কত? টোটাল 180, তাহলে এটা হবে 180 - 30 অর্থাৎ 150 ডিগ্রি। তাহলে এই ডব্লুটা হবে সাইন 150 ডিগ্রি, এর অনুপাতটা কি হবে? সেম হবে। সো আমরা টি এর মানটা বের করতে পারবো। টি এর মান হবে ডব্লু মানে এমজি সাইন 105 আর সাইন 150। ক্যালকুলেশন করো, এম হচ্ছে 45 কেজি, 9.8, সাইন 105 ডিগ্রি, আর নিচে হবে সাইন 150 ডিগ্রি। সো আমরা যদি ক্যালকুলেট করি, আমরা পাবো 45 × 9.8 সাইন 105 ডিভাইডেড বাই সাইন 105 ডিভাইডেড বাই সাইন 150 ব্র্যাকেট দিলে, আচ্ছা। তো আমরা পেয়ে যাচ্ছি টান বলের মান 851.94 নিউটন। তো এটাই হচ্ছে আমাদের টান বল। এটাকে আমরা টি বলতে পারি, এটাকে এফও বলা যাবে, কোনো সমস্যা নাই। তো এবার আমাদের এটা দিয়ে একটি তারের বিকৃতির মান বের করবা। সো বিকৃতি বের করার ফর্মুলা কি ভাইয়া? ইয়ং এর গুণাঙ্ক দেয়া আছে, খেয়াল করে দেখো। তাহলে বিকৃতি হবে y ইজ ইকুয়াল টু ফালু বাই আলু, বা ফালু বাই অ্যালুমিনিয়াম, মনে রাখতে পারো, কারণ স্মল এলটা নিচে থাকে, অ্যালুমিনিয়াম। তো এখান থেকে আমরা বিকৃতি বের করবো, অর্থাৎ L/L, বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন, L/L, এটা হবে F ডিভাইডেড বাই AY। তো F এর মানটা কত বাবারা?
851.94, এ হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই হচ্ছে 2 ইন্টু 10^11। সো আর এর মান 0.5 সেন্টিমিটার আছে, মিটারে বসিয়ে ক্যালকুলেশন করে এটার অ্যান্সারও আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ওকে, আমি কমেন্টগুলো চেক করব পরে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এতটুকু পরিমাণ প্রতিটি তার বিকৃতি ঘটবে, তাই না? নেক্সট, এটা খুবই সহজ একটা প্রশ্ন। 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে একটি ব্যাট দ্বারা আঘাত প্রাপ্ত করার পর বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। বলটির উপর ক্রিয়াত বলের আঘাতের সময়কাল 0.01 সেকেন্ড। ব্যাটের গড় বল কত? সো ভাইয়া, তুমি একটা বল নিক্ষেপ করেছো, এই বলটা একটা ভরবেগ নিয়ে যাচ্ছে, তো ব্যাট দিয়ে বাড়ি মারার পর এই বলটা রিটার্ন করছে, ফিরে আসছে, এই ভরবেগ নিয়ে ফিরে আসলো। তাহলে এইখানে ভরবেগের পরিবর্তন কত বলতে পারবা? ভরবেগের পরিবর্তন কি রাশি? ভেক্টর রাশি। ভরবেগের পরিবর্তন কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভরবেগের পরিবর্তন মানে এমভি মাইনাস এম ইউ, অর্থাৎ এটা দ্বারা বোঝায় এমভি ভেক্টর এবং এমইউ ভেক্টরের, এমভি ভেক্টর এবং মাইনাস এমইউ ভেক্টরের লব্ধি। তো এমভি ভেক্টরটা এইদিকে, এমইউটা ওইদিকে, তাহলে মাইনাস এমইউটা কোন দিকে বলো তো দেখি? তোমাদেরকে একদম গোড়া থেকে বুঝাচ্ছি। এমভিটা এইদিকে, তাই না? এটা হচ্ছে এমভি ভেক্টর, এটা হচ্ছে এমইউ ভেক্টর, বাট লব্ধিটা কার কার? এমভি এবং মাইনাস এমইউ। তাহলে মাইনাস এমইউ কই? এই যে এটা হচ্ছে মাইনাস এমইউ, তাই না? তাহলে এই দুইটার লব্ধি এমভি এবং মাইনাস এমইউ। সো দুইটা কি? দুইটা লব্ধি যদি এই দুইটাকে একই দিকে, তাহলে লব্ধি হবে সিম্পলি যোগফল, তাই না? এটা হচ্ছে মেকানিজম। বাট তুমি যদি সহজে মনে রাখতে চাও, এখানে ভরবেগের পরিবর্তনের মান যদি বের করতে চাও, তাহলে এমভি মাইনাস এমইউ, আর দেখতে পাচ্ছ যেহেতু দুইটা বিপরীত দিকে, একটা প্লাস দিলে একটা মাইনাস দিবা, শেষ। তাহলে যদি আমরা এই পাশটাকে প্লাস ধরি, এই পাশটা হয়ে যাবে মাইনাস। তাহলে এমভিটা প্লাসের বসাবো না মাইনাসের বসাবো? প্লাসের। এম কত? এম হচ্ছে ভাইয়া 150 গ্রাম, যেটাকে কেজিতে নিতে হবে 150/1000 ইন্টু ভি কত? শেষ বেগ হচ্ছে 20। এটা প্লাসের বসাবো না মাইনাসের? এটা প্লাসের বসাইলাম, তুমি চাইলে মাইনাসেরও বসাইতে পারো, সমস্যা নাই। এই হচ্ছে পরিবর্তনের মাইনাস। এবার এমইউটা প্লাসের বসাবো না মাইনাসের? মাইনাসের, যেহেতু দিক বিপরীত, তাহলে মাইনাস এম, এম হচ্ছে 150/1000 আর ইউ হচ্ছে 12। এটা হচ্ছে এমভি মাইনাস এমইউ। আলটিমেটলি এই দুইটা লব্ধি করলেও এই যোগফলই পাইতাম। সো তোমাদেরকে সহজভাবে বুঝাই, যখন কোনো একটা জিনিস এদিকে ফিক্কা মারবা সেটা পিছনে ব্যাক করবে। এবার এই দুইটাকে পরিবর্তন বের করতে চাইলে, যেহেতু দিক বিপরীত, একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে, কারণ প্লাস কোনটা দিবা সেটা তোমার ইচ্ছা, মান একই আসবে। তো এটা ক্যালকুলেশন করলে তুমি ভরবেগের পরিবর্তনটা পাবা। প্রশ্ন হচ্ছে আমরা কেন ভরবেগের পরিবর্তন বের করতেছি? আমরা একটু বের করি। 0.15 ইন্টু 20 প্লাস 0.15 প্লাস 0.15 ইন্টু 12, তাহলে আমরা পাচ্ছি 4.8 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন কেন বের করলাম? আমাদের বের করতে বলছে ব্যাটের গড় বল নির্ণয় করো, ভরবেগ দিয়ে দিছিল। তো আমরা নিশ্চয়ই জানি বলের ঘাত জে ইজ ইকুয়াল টু এফটি, তাই না? সমান সমান ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ, বা এফটি ইজ ইকুয়াল টু ডেল পি, এটা সেই ছোট্টবেলা থেকে জেনেছো। তাহলে এফ কত হবে? এফ হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই টাইম। তো ডেল পি কত? ভরবেগের পরিবর্তন 4.8 আর টাইম হচ্ছে 0.01। ক্যালকুলেশন করলে ভাগ 0.01 আমরা পেয়ে যাচ্ছি 480 নিউটন। তাহলে ব্যাট দ্বারা কত নিউটন বলে আঘাত করা হয়েছে? 480 নিউটন। এই ধরনের ম্যাথ কিন্তু ভার্সিটি অ্যাডমিশনেও এসে থাকে। সো আশা করি সবাই পারবা। আমরা কিন্তু বুয়েটে অনেকগুলো মার্কস অ্যাচিভ করে ফেললাম। নেক্সট, এইটাও সেই মহাকর্ষীয় বিভব শক্তির একটা কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা করা যাবে, এবং আরও অনেক ধরনের ম্যাথ এইটা দিয়ে করা যাবে। তো প্রথম কথা, এই অঙ্কটা বুঝে নিই, এরপরে দেখবা কত সহজ লাগতেছে। পৃথিবী পৃষ্ঠে একটি নাইট্রোজেন অণুর বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগের সমান। আচ্ছা, একটু বলে নিই, এখানে ইনফরমেশন মিসিং আছে, যেটা প্রশ্নে দেওয়া ছিল। নাইট্রোজেন অণুর ভর, একটি নাইট্রোজেন অণুর ভর 4.65 10⁻26 কেজি। ওকে, অনেক ছোট। তো বলছে পৃথিবী পৃষ্ঠে একটি নাইট্রোজেন অণুর বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আরএমএস বেগের সমান। তাহলে এই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে একটা নাইট্রোজেন অণু আছে বাবারা, এই হচ্ছে নাইট্রোজেন অণু। এই নাইট্রোজেন অণুর বেগ আছে, বেগটা কত? 0 ডিগ্রি তাপমাত্রায় আরএমএস বেগের সমান। তাহলে এটার বেগটা আগে বের করে নাও। এটার বেগ বলে দিছে কিন্তু 0 ডিগ্রির আরএমএস বেগের সমান।
তাহলে এটার একটা বেগ আছে, এদিকে একটা বেগ আছে মনে করো ইউ, এই বেগটা বের করতে পারি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের সিআরএমএস এর সমান। তো সিআরএমএস এর ফর্মুলা কি? একটি অণুর বেগ সিআরএমএস বেগ 3kT/m, মানগুলো বসাও √3, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক 1.38 10⁻23, তাপমাত্রা কত 273 কেলভিন বসাবা, আমি আর বসাইলাম না, ডিভাইডেড বাই m হচ্ছে এটা 4.65 × 10⁻26 যেটা দেয়া আছে প্রশ্নে। তো এটা দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে এই অণুটার বেগ পেয়ে যাবা, সেটা হবে 493 মিটার/সেকেন্ড। তো ব্যাপারটা বোঝো, আমরা কি পাইলাম? পৃথিবী পৃষ্ঠে যে নাইট্রোজেন অণুটা আছে সেই অণুটার বর্তমান বেগ হচ্ছে 493 মিটার/সেকেন্ড। তো এবার কি বললো? এবার বললো যদি নাইট্রোজেন অণুটি অন্য অণুর সাথে সংঘর্ষ ছাড়া সোজা উপরের দিকে উঠে, মানে এটা উপরের দিকে উঠতে থাকবে, তাহলে কত উচ্চতায় উঠবে, অর্থাৎ এর ম্যাক্সিমাম হাইটটা কত। তো আমরা সেই ক্লাস 9-10-এর কনসেপ্ট দিয়ে অনেকে এই অঙ্কটা ধুপুস করে ফেলবে। 9-10-এর কনসেপ্ট কি ছিল? যেহেতু ইউ বেগে যাচ্ছে আর কোনো সংঘর্ষ করবে না, মানে একদম ফ্রি এসে যাচ্ছে, তাহলে এইচ এর ফর্মুলা হবে u²/2g, তাই না? তো u² কত? ইউ হচ্ছে 493² ক্যালকুলেশন করে দেখবা, এটা ক্যালকুলেট করলে আসবে 12,400 মিটার, এরকম একটা আসবে। তো এটা লিখে অনেকে বলবে অ্যান্সার আমি পেরে গেছি, তাই না? আর পরীক্ষার খাতায় দেখবা তুমি বড় বড় 2টা শূন্য পাচ্ছ। ভাইয়া এই উচ্চতাটা কি খুব কম মনে হচ্ছে তোমার কাছে? 12,400 অবশ্যই না, এটা অনেক উচ্চতা। তো এই উচ্চতায় গেলে জি এর মান কি 9.8 থাকবে? তুমি একটা বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিক্ষেপ করলে, এত জোরে মারলা, তো চাঁদে গেলে জি এর মান কি 9.8? না, জি এর মান 9.8 না। তাহলে কিন্তু এই সূত্রটা শুধুমাত্র স্বল্প উচ্চতার জন্য প্রযোজ্য। অনেক উচ্চতায় গেলে বা অনেক বেগে যখন নিক্ষেপ করতেছো তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে উচ্চতা বের করতে পারবা না। তাহলে কোন ফর্মুলা দিয়ে বের করব? এরকম আরো এক্সাম্পল হয়তোবা তোমরা তোমাদের উইকলি টেস্টে পাবা, বিভিন্ন জায়গায় এক্সাম দিলে, যে একটা সুপারম্যান একটা রকেটকে ধরে বা 1000 কেজি ভরের বোমাকে ধরে আকাশে ভিক্ষা মারলো, কত উচ্চতায় যাবে? তো এখানেও কিন্তু h = u²/2g এই ফর্মুলা দিয়ে বের করা যাবে না, কারণ সুপারম্যানটা এত কম বেগে মারে না যে কম উচ্চতায় যাবে, এটা মহাশূন্যে চলে যাবে। তো আলটিমেটলি উচ্চতা বের করব কিভাবে? কোনো কিছু হাতে না থাকলেও একটা জিনিস হাতে আছে, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা দিয়ে আমাদের এই নাইট্রোজেন অণুটা এই বেগে কত উচ্চতা উঠবে সেটা বের করা যাবে। কিভাবে? চলো তাহলে, যেহেতু এটাতে 0 পাবে আমরা এটা মুছে দিই। তো এখানে আমরা শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করে নাইট্রোজেন অণুটা কত উচ্চতায় উঠবে সেটা বের করব। তো খেয়াল করেন, নাইট্রোজেন অণুটা যখন পৃথিবীর পৃষ্ঠে আছে তখন পৃথিবীর কি মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে আছে? মহাকর্ষীয়, তার মানে নাইট্রোজেন অণু এবং এই পৃথিবীর মধ্যে একটা মহাকর্ষীয় বিভব শক্তি ছিল যখন পৃষ্ঠে ছিল। অর্থাৎ আমরা লিখব যখন পৃষ্ঠে ছিল তখন যে এনার্জি, আর নাইট্রোজেন অণুটা উড়তে উড়তে যদি এইচ উচ্চতায় যায়, এইচ উচ্চতায় যেটা আমাদের বের করতে হবে, এইচ উচ্চতায় এনার্জি কি হবে? সেম হবে। তো ভাইয়ারা পৃষ্ঠে এনার্জি কত? পৃষ্ঠে কিন্তু মহাকর্ষীয় বিভব শক্তি আছে, মানে এই যে পৃষ্ঠায় মহাকর্ষীয় বিভব শক্তি আছে সেটা কত? সেটা হচ্ছে -g পৃথিবীর ভর, নাইট্রোজেন অণুর ভর, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা বলছি পৃথিবীর ব্যাসার্ধ r, তাই না? মধ্যবর্তী দূরত্ব -g/m/r গেল। এটা হচ্ছে পৃষ্ঠের মহাকর্ষীয় বিভব শক্তি। ভাইয়া পৃষ্ঠে কি নাইট্রোজেন অণুর বেগ ছিল না? ছিল। সেই বেগটা কত? নাইট্রোজেন অণুর বেগ হচ্ছে u, তাহলে 12mu², এটা হচ্ছে নাইট্রোজেন অণুর গতিশক্তি। এবার এই উচ্চতায় গেলে তার বেগ কত হয়ে যাবে? 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গেলে গতিশক্তি হয়ে যাবে 0, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় গেলে সে কি পৃথিবীর মায়া কাটাইছে? না, তাহলে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে আছে, তাহলে মহাকর্ষীয় বিভব শক্তিও থাকবে। সেটা কত হবে? -g পৃথিবীর ভর, নাইট্রোজেন অণুর ভর। এবার সে আর উচ্চতায় নাই, সে আছে r+h উচ্চতায়, তাই না? এই তো এই ইকুয়েশনটা সমাধান করতে হবে। সব জায়গা থেকে তুমি m গুলো কেটে দাও, m গুলো কেটে দাও। এবার ভাইয়ারা এটা জাস্ট ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন কেমনে করবা? এই যে ক্যালকুলেশন করো, আমি একদম সাথে সাথে ক্যালকুলেশন করতেছি। জি এর মান কত? উপরে হচ্ছে 6.673 × 10⁻11, ওকে? ক্যালকুলেশন করতে গিয়ে প্যারা খাও না। ইন্টু পৃথিবীর ভর, পৃথিবীর ভর মুখস্থ থাকতে হবে 6 × 10⁻24, এটা হচ্ছে পৃথিবীর ভর, ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার বা 6.4 × 10⁻6 মিটার। তাহলে এইখানে আমরা মান পাবো, আচ্ছা এইখানে আমরা মান পাবো -62
559375 যোগ হাফ ইউ স্কোয়ার, ইউ কত 493, এটার সাথে 0.5, তাহলে এটা যদি করো এবং এটার সাথে যদি আমাদের এটা বিয়োগ করে দাও তাহলে তুমি আলটিমেট রেজাল্টটা পাবা 62559375। তাহলে আমরা পাচ্ছি ভাইয়ারা সব কিছু মুছে দিলে আমরা এখানে কি পাবো জানো, এই টোটালটার ফলাফল পাবো -62437850.5, ওকে, ইজ ইকুয়াল টু এখানে পাবা মাইনাস জিএম, ক্যালকুলেশন করো মাইনাস জিএম কত হয়, মাইনাস জিএম হচ্ছে 6.673 ইন্টু 10^11 ইন্টু এম হচ্ছে পৃথিবীর ভর 6 ইন্টু 10^24, তাহলে মাইনাস জিএম হচ্ছে 4.0038 10^14, আর এখানে আছে আর প্লাস এইচ। তো এবার আর প্লাস এইচকে এই পাশে নিয়ে আসো, বা আর প্লাস এইচ, ও এখানে মাইনাস ছিল তো মাইনাস উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দাও, তাহলে আর প্লাস এইচকে এখানে নিয়ে আসলাম, আর এখানে 4.0038 10^14 নিচে এই জিনিসটাকে নিয়ে আসো 62437,850.5, ভাই অল অ্যাবাউট ক্যালকুলেশন আর কিছুই না, ডিভাইডেড বাই 62437,850.5। তো দেখতে পাচ্ছি 6412456 আসতেছে, তাহলে এইচ এর মান হবে যা আসতেছে তা থেকে আর বিয়োগ করে দাও, ইজ ইকুয়াল টু আমরা এই যে ক্যালকুলেশনে করতেছি মাইনাস আর বিয়োগ করে দিব 6.4 ইন্টু 10^6, এই আর এর মানটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 12,456.49 কিলোমিটারে যদি নেই 1000 দ্বারা ভাগ করো তাহলে আমরা পাবো 12.456 কিলোমিটার। ক্যালকুলেশনটা একটু বড়, যেহেতু বুয়েটের ম্যাথ ক্যালকুলেশন একটু বড় হবেই, 12.456 কিলোমিটার, খুবই সুন্দর একটা অঙ্ক। নেক্সট, 0.1 কেজি ভরের একটি কণা 0.1 মিটার বিস্তারের সাথে সরল দোলন গতি সম্পন্ন করছে, যখন কণাটি সাম্যাবস্থান থাকে তখন তার শক্তি হচ্ছে এটা। তো কণাটির কম্পনের আদি দশা 45 হলে গতির সমীকরণ, তোমার সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ x = a sin ωt প্লাস ডেল, এই সমীকরণটা নির্ণয় করতে হবে, তাই না? তো ভাইয়ারা খেয়াল করে দেখো এখানে বলছে এখানে কি কি দেওয়া আছে, দেখো বিস্তার দেওয়া আছে, আমাদের ওমেগাকে লাগবে এবং আদি দশা দেওয়া আছে, তার মানে একমাত্র কে মিসিং, একমাত্র ওমেগা মিসিং। কত সহজ অঙ্ক, বিস্তার দেওয়া আছে, একমাত্র ওমেগা বের করলে ডেলের মান তো বলাই আছে 45 ডিগ্রি আদি দশা, জাস্ট ডেলের মানটা বসা দিলে বের হয়ে আসলো। তাহলে ওমেগা বের করতে হবে, ওমেগা কেমনে বের করবা ভাইয়া, সাম্যাবস্থানে শক্তি দিয়ে দিচ্ছে, আর কিছু লাগে, সাম্যাবস্থানে গতিশক্তি দিছে। তো এটা যদি চিন্তা করতে হয় তোমার অবশ্যই বুঝতে হবে, সরল দোলকের সাথে কল্পনা করতে পারো, সরল দোলকের এই যে সাম্যাবস্থান, সাম্যাবস্থানে গতিশক্তি কত, সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ ইকে হয় ম্যাক্স, যেটা সর্বোচ্চ গতিশক্তি মানে কিন্তু মোট শক্তি, এটা জানা উচিত, আর মোট শক্তি মানেই কিন্তু হাফ কে এ স্কোয়ার, জানো তো নাকি? অথবা এটাও মনে রাখতে পারো যে কোনো বিন্দুতে গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু সাম্যাবস্থানে এক্স এর মান 0, তাহলে গতিশক্তি হবে হাফ কে এ স্কোয়ার, শেষ। যেভাবেই করো সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, আর সেই সর্বোচ্চটা হচ্ছে মোট শক্তির সমান, তাহলে এখানে গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তো আমরা সবাই জানি আমরা, সেটা হচ্ছে কে সমান ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, তাই না? ওমেগা স্কোয়ার বা কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, তাহলে কে সমান লিখতে পারবো এম ওমেগা স্কোয়ার, তাই না? তো আমরা আর দেরি না করি, আমরা এখানে কে এর জায়গায় এম ওমেগা স্কোয়ার লিখে দিলাম ইন্টু এ স্কোয়ার। সো এখানে এনার্জির মান বলা আছে কত, 8 ইন্টু 10^3, হাফ মানে 0.5 ইন্টু ওমেগার মানটা আমরা বের করতে চাচ্ছি, এর মান কত বিস্তার বলে দিচ্ছে 0.1 এর স্কোয়ার। তো বাচ্চারা ওমেগার মানটা বের করো কষ্ট করে, 8 ইন্টু 10^3, এটাকে আমরা ভাগ করব 0.1 স্কোয়ার দিয়ে, 0.1 স্কোয়ার দিয়ে করলে আবার ভাগ করব 0.5 দিয়ে, ভাগ 0.5, এটা আবার করতে হবে রুট ওভার অফ অ্যান্সার, তাহলে কিন্তু আমরা ওমেগার মান কত পাচ্ছি, ওমেগার মান পাচ্ছি 1.264 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ওমেগা চলে আসলো। তো ওমেগা চলে আসলে আমাদেরকে ইকুয়েশন বের করতে কে থামায়, তো ইকুয়েশন কি, x = a, এর জায়গায় 0.1 সাইন ওমেগা হচ্ছে 1.264 t প্লাস ডেল 45 ডিগ্রি বসাইলে আবারও নাম্বার কম পাবা, এখানে ডিগ্রি না, এখানে বসাইতে হবে রেডিয়ানে। তো
তো আমরা জানি 45 ডিগ্রি মান হচ্ছে π/4 রেডিয়ান, তাই না? সো এটাই হচ্ছে আমাদের সমীকরণ যেটা নির্ণয় করতে বলছে। আবারও 20 মার্কস পেয়ে গেলাম। নেক্সট, তো এইটা কিন্তু তরঙ্গ অধ্যায়ের একটা অঙ্ক, বাট আমরা যেহেতু সমীকরণটা আছে তাই তুলে নিয়ে আসছি, এটা শর্ট সিলেবাসে নাই তোমাদের। তারপর একটু দেখাই, একটা তরঙ্গের সমীকরণ দিছে y সমান 0.1 sin পাই মাইনাস 100t মাইনাস x বাই 7.5। তো আমরা যদি সমীকরণটাকে একটু সুন্দর করে লিখি, যেহেতু পাইটা বাইরে আছে, 0.1 সাইন এই পাইটাকে ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে 100πt মাইনাস পাই এক্স বাই 7.5। তাহলে এটা কিন্তু y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস ডেল, এই টাইপের ইকুয়েশনে চলে আসলো। তখন এই অগ্রগামী তরঙ্গের সমীকরণ যা 10⁻³ কেজি মিটার পার কিউব ঘনত্বের একটি মাধ্যম দিয়ে চলছে। তো প্রতি একক বর্গমিটার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শক্তি নির্ণয় করো। সো তোমরা তরঙ্গ অধ্যায়ে পড়ছো কিনা জানি না, বাট প্রতি একক বর্গমিটার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সেকেন্ডে যে পরিমাণ শক্তি পাস হয় তাকে বলা হয় তরঙ্গের তীব্রতা। তরঙ্গের তীব্রতা কি ভাইয়া? ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কোয়ার না, এটা ওয়াটটা আসছে এইভাবে, প্রতি একক বর্গমিটার এরিয়ায় প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি, তাহলে জুল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রতি বর্গমিটার এরিয়া দিয়ে পাস হয় সেটাই হচ্ছে তরঙ্গের তীব্রতা, যেটাকে বলা হয় জুল পার সেকেন্ডকে আমরা লিখতে পারি ওয়াট পার মিটার স্কোয়ার, তাই না? তো এখানে মূলত আমাদের তরঙ্গের তীব্রতা বের করতে বলছে। তাহলে তরঙ্গের তীব্রতা কেমনে বের করে? তরঙ্গের তীব্রতার ফর্মুলা হচ্ছে 2ρv, ভি হচ্ছে শব্দের বেগ, 2ρv পাইনার উপরে স্কোয়ার, পাই না এর উপরে স্কোয়ার। এটা আমরা এভাবে মনে রাখতাম। 2ρ হচ্ছে ঘনত্ব 10⁻³, বেগ কত? তরঙ্গের বেগ কত? তরঙ্গের বেগ এটা আমাদের বের করে নিতে হবে এই ওমেগা থেকে। তো বেগ বের করে ফেললাম, পাই না এর উপরে স্কোয়ার, 2ρv পাইনার উপরে স্কোয়ার। পাই কত? পাই মানে 3.14। এন কি? এন হচ্ছে কম্পাঙ্ক, এন মানে এফ। হ্যাঁ, এনকে মাঝে মাঝে এন দিয়েও, এফকে এন দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। কম্পাঙ্ক কত? এটাও আমরা এখান থেকে বের করব। এবং এ কত? বিস্তার। কম্পাঙ্কটা আমরা এখান থেকে বের করবো, বিস্তার হচ্ছে 0.1, তাই না? স্কোয়ার। তো আমাদের টার্গেট কি এবার? বেগ আর বিস্তার বের করা। সো কোনো ব্যাপারই না। এখানে ওমেগা সমান কত? এখানে দেখতে পাচ্ছ ওমেগা সমান 100π। তাহলে এই যে এখানে করতেছি, অন্য কালার দিয়ে করি তাহলে সুবিধা হবে বোঝার জন্য। ওমেগা সমান 100π, ওমেগা সমান 2πf সমান 100π, পাই কেটে দাও, তাহলে এফ এর মান আসবে 50। এফ ডান। এবার ভি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে সেখান থেকে আমরা ভি এর মানটা বের করতে পারি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এফ কত ভাইয়ারা? এফ কত? এখানে এফ এর মান হচ্ছে 50। সো আমরা এই সমীকরণ থেকে কিন্তু ইজিলি ল্যামডার মান বের করতে পারি। সেটা হচ্ছে এইখান থেকে, খেয়াল করো, ওমেগা টি মাইনাস ডেল। ডেল কি? দশা পার্থক্য। তো এইখানে একটু টুইস্টটা, যে এই যে দশা পার্থক্য ডেল, দশা পার্থক্য দিয়ে আমরা কিন্তু ল্যামডার মান বের করতে পারি। কারণ আমরা জানি দশা পার্থক্য ডেল সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাই না? তো ভাই দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে π/7.5, অন্য কালার দিয়ে করি। দশা পার্থক্য হচ্ছে π/7.5x, আর এদিকে পথ 2π/λ ইন্টু পথ পার্থক্য হচ্ছে এক্স। এক্সগুলো কেটে দাও, পাইগুলো কেটে দাও, ল্যামডার মান পাবা। ল্যামডা হচ্ছে 2/7.5, ল্যামডার মান হবে 2/7.5। তাহলে ল্যামডার মান আমরা পাচ্ছি ল্যামডার মান আমরা পেয়ে যাচ্ছি 0.267। তো এটার সাথে যদি 50 গুণ করো তাহলে আমরা পেয়ে যাব 13.33 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শব্দের বেগ, বুঝছো তো? সো এখান থেকে কিন্তু আমরা ল্যামডা বের করছি। আমি আবারও বুঝাই, এটা হচ্ছে আদি দশা বা দশা পার্থক্য। দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তো এখানে দশা পার্থক্য বলাই আছে π/7.5 ইন্টু এক্স, তাহলে 2π/λ ইন্টু এক্স। দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, এক্স গুলো কেটে দাও, ল্যামডার মান চলে আসলো। তো এই যে ভি এর মান, সেই ভি এর মানটা এখানে বসাবা, আর এই যে এফ এর মান, সেই এফ এর মানটা এখানে বসাবা। তারপর ক্যালকুলেশন করবা, তুমি তীব্রতা পেয়ে যাবা। আর এই তীব্রতাই হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি, তরঙ্গ শক্তি প্রবাহিত হয় সেটা। সো 2019-20 সেশনে আমাদের টোটাল এই প্রশ্নগুলো প্রথম পত্র থেকে এসেছে। এবার আমরা দ্বিতীয় পত্র শুরু করতে যাচ্ছি। একটি প্রত্যাবর্তী ইঞ্জিন তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে। সো যতটুকু অংশ কাজে রূপান্তরিত হয়
সেটাকে আমরা বলি কর্মদক্ষতা, সেটা হচ্ছে 1/6, তাই না? ইটা সমান 1/6। যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। ধরো উৎসের তাপমাত্রা T1, গ্রাহকের তাপমাত্রা T2, তো এমত অবস্থায় দক্ষতা হচ্ছে 1/6। তো আমরা কি লিখতে পারি? আমরা জানি ইটা সমান 1 মাইনাস T2/T1, তাহলে ইটা মানে 1/6 সমান 1 মাইনাস T2/T1, সমীকরণ নাম্বার দিলাম 1। এবার আমরা পরিবর্তনে চলে আসি। কি পরিবর্তন করতেছি আমরা? এখানে বলছে উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি কমানো হয়, ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখন আমাদের ইঞ্জিনের দক্ষতা যেটা ছিল সেটা দ্বিগুণ হবে। কি করলে দ্বিগুণ হবে? 1 মাইনাস T1 তো একই থাকবে, জাস্ট গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস কমায় দিব। তাহলে এই যে গ্রাহকের তাপমাত্রা ছিল T2, বাট এখন হয়ে যাবে T2 মাইনাস 62। বলতে পারো ভাই 62কে কেলভিনে কেন নিলাম না? কারণ তাপমাত্রা যখন সেলসিয়াসে 62 কমাচ্ছ, কেলভিনেও কিন্তু 62 পরিমাণই কমবে। চিন্তা করো কোনো একটা জিনিসের তাপমাত্রা 1000 কেলভিন, তো তুমি সেই জিনিসের তাপমাত্রা বলা 10 ডিগ্রি কমাইছো, তাহলে আলটিমেটলি ওইখান থেকে কতটুকু কমবে? 10ই তো কমবে, তাই না? 10 কেলভিনই তো কমবে। সো 62 ডিগ্রি সেলসিয়াস কমানো মানে কেলভিনেও 62 কেলভিনই কমে যাওয়া, তাই না? তো আলটিমেটলি এই সমীকরণটা আমরা যদি সমাধান করি 1/6 ইন্টু 2, তার মানে এটা হবে 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস দ্বারা গুণ করে দাও মাইনাস T2/T1, আবার মাইনাস দ্বারা গুণ করে দাও মাইনাস মাইনাসে প্লাস 62/T1। এবার দেখো সমীকরণ 1 থেকে 1 মাইনাস T2/T1 এর মান 1/6 এটা বসাইতে পারো। তাহলে বা এখানে 1/3 ইজ ইকুয়াল টু 1/6 প্লাস 62 ডিভাইডেড বাই T1। এখান থেকে আমরা কিন্তু উৎসের তাপমাত্রা বের করে ফেলতে পারবো। তাহলে এটা হবে, এটা মুখে মুখে করা যায়, 1/3 মাইনাস 1/6 মানে এখানে আসবে 1/6 ইজ ইকুয়াল টু 62/T1। সুতরাং T1 এর মান আসবে 6 ইন্টু 62, 6 6 36, 360, 6 2 গুণে 12, তার মানে 372 কেলভিন। এটা হচ্ছে T1 এর মান। আর T1 এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দিলে T2 এর মানটা পেয়ে যাবা। তাহলে T2 এর মান কত হবে? T2 এর মান হবে ভাইয়ারা T2, এটা হচ্ছে 1/6, 1 নং সমীকরণে বসাই 1 মাইনাস T2 এর মান জানি না, T1 এর মান হচ্ছে 372। তো এটা আবার ক্যালকুলেশন করব, 1 মাইনাস 1/6 মানে 5/6, তাহলে T2/372 ইজ ইকুয়াল টু 5/6। তাহলে সুতরাং T2 এর মান হবে 5 ইন্টু 372 ডিভাইডেড বাই 6, তাই না? 6 10 60, 6 12 72, 5 6 30, তার মানে এটা 62, 62 ইন্টু 5 কত হয়? 5 6 30, 310 কেলভিন। এটা হচ্ছে 310 কেলভিন। T1 হচ্ছে 372 কেলভিন, T2 হচ্ছে 310 কেলভিন। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। ক্যালকুলেশন মিস্টেক গেলে ক্ষমা করে দিও, বাট বাকি প্রসেস কিন্তু A to Z সেম। নেক্সট, একটি ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 মিলিমিটার হলে এর মধ্যে রাখা 10টি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোঁটার ভারসাম্য রক্ষা করতে কত বিভব প্রয়োগ করতে হবে তা নির্ণয় করো। দেয়া আছে তেলের ফোঁটার ভর 3 × 10⁻16 কেজি। তো আমরা যদি এটাকে চিত্র আকারে একটু দেখি, পাদদ্বয়ের মধ্যবর্তী, এই মনে করি একটা ধারক এভাবে রাখা হয়েছে, তো এই যে দুইটা পাত, এই পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা ডি বলি, এটা মনে করো 5 মিলিমিটার। 5 মিলিমিটার আমরা যদি মিটারে নিই 5 × 10⁻³ মিটার। ওকে, সো 10টি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোঁটা ভারসাম্য রক্ষা করতে হবে, মানে ব্যালেন্স রাখতে হবে। সেখানে একটা তেলের ফোঁটা আছে, এই হচ্ছে সেই তেলের ফোঁটা যেটা মধ্যে 10টা ইলেকট্রন আছে, তাহলে এটা নেগেটিভ চার্জে চার্জিত, বুঝতেই পারতেছি। সেটাকে যদি ব্যালেন্স রাখতে হয় আমরা বুঝতেই পারতেছি এই পাতটা হতে হবে পজিটিভ চার্জে চার্জিত যেন আকর্ষণ করে, এই পাতটা হতে হবে নেগেটিভ চার্জে চার্জিত যেন বিকর্ষণ করে। আলটিমেটলি লব্ধি বলটা যেটা এদিকে কাজ করে কণাটার উপর, আর এটার ওজন কোন দিকে? mg। তো উপরের দিকে তড়িৎ বল বা ইলেকট্রিক ফোর্স যেন নিচের দিকের mg সমান হয়, এমনভাবেই থাকতে হবে যদি ব্যালেন্স রাখতে হয়। তাহলে সাম্যাবস্থায় বা ব্যালেন্স রাখার শর্ত কি? সাম্যাবস্থায় রাখার শর্ত আমাদের বের করতে বলছে কি? কত বিভব প্রয়োগ করতে হবে, তাই না? সাম্যাবস্থার শর্ত কি? সাম্যাবস্থায় থাকতে হলে এই যে তেলের ফোঁটাটা, এই ফোঁটাটার সাম্যাবস্থায় যদি থাকতে হয় তাহলে অবশ্যই উপরের দিকে যে কুলম্ব ফোর্স কাজ করবে নিচের দিকে mg সমান হইতে হবে। সিম্পল ব্যাপার। তো এখানে আমাদের বের করতে হবে বিভবের মান, কত বিভব আমরা দুইটা পাতে প্রয়োগ করব। তাহলে বিভব নিয়ে আসো। কুলম্ব ফোর্স থেকে আমরা জানি Fc সমান Q × E, এখানে Q হচ্ছে মোট চার্জ, এখানে কত চার্জ আছে, ইজ ইকুয়াল টু mg। তো ভাইয়া এই কিউটা কত?
10টা ইলেকট্রন, এখানে কিউ কিন্তু ভাইয়া 10টা ইলেকট্রন 10e। তাহলে এখানে ই দেখো তো ই জায়গায় কি লিখতে পারো, ই সমান mg ডিভাইডেড বাই কিউ। আমাদের তো ই বের করতে বলেনি, আমাদেরকে বলেছে ভি বের করতে। সো আমরা সেই ছোট্টবেলার ফর্মুলা শিখে জানি, তা হচ্ছে দুইটা প্লেট যখন ডি ডিস্টেন্সে থাকবে তাদের মধ্যে বিভব পার্থক্য যদি হয় ভি, প্রাবল্য যদি হয় ই, তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইডি। সুতরাং ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি জানা আছে। তাহলে এই ই এর জায়গায় আমরা যদি ভি বাই ডি বসাই তাহলে আমাদের কেল্লা ফতে। ভি বাই ডি যদি বসাও তাহলে ভি সমান হবে, ভি বাই ডি যদি হয় তাহলে এম জি ডি ডিভাইডেড বাই কিউ। ভ্যালুগুলো বসিয়ে দাও। এম কত, এম হচ্ছে ভর, কতটুকু ভর, ওই যে তেলের ফোটার ভর বলে দিচ্ছে 3 × 10⁻16 কেজি এম। জি হচ্ছে 9.8, ডি হচ্ছে 5 মিলিমিটার, 5 × 10⁻3। আর কিউ কত, আমাদের এই কিউ এর মান হচ্ছে 10টা ইলেকট্রন, অর্থাৎ 10 × 1.6 × 10⁻19 কুলম। সো এই ভ্যালুটা বের করে বসাইয়া অ্যান্সারটা লিখে দিলেই কাজ শেষ। তো অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ক্যালকুলেট করে। তো খুবই সিম্পল একটা ম্যাথ। সো আরও 20 নাম্বার আমরা পেয়ে গেলাম। সো আমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ আমাদের হয়ে গেছে। সো এই হতে থাকলে তোমার কনফিডেন্স এত গ্রো করবে, দেখবা বাকিগুলোও পেরে যাচ্ছ যত কঠিনই আসুক। এই কারণে আমরা সবসময় বলি ভর্তি পরীক্ষায় শুরু করব সহজতর দিয়ে। সহজতর দিয়ে দিয়ে যখন করতে করতে অঙ্ক মিলে যাবে তখন মনে এত এত আত্মবিশ্বাস আসবে, ওই আত্মবিশ্বাসের ঠেলায় কঠিনগুলোও পাইরা ফেলবা, এটাই হয়। নেক্সট, ওকে, যখন 250 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো একটি ফটোসেলের ক্যাথোডে আপতিত হয়, তাহলে এটা হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তো তখন নিবৃত্তি বিভব হয় 4 ভোল্ট। তো যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 300 ন্যানোমিটারে বৃদ্ধি করা হয় তাহলে নিবৃত্তি বিভব কত? তো ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা অঙ্ক। তো আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টে জানি যে মনে করো এটা একটা ক্যাথোড, ওই যে বলছে ক্যাথোডে আপতিত হয়, এখানে আলো আপতিত হচ্ছে, তাই না? তো আলো আপতিত হলে এখানে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য মনে করো λ1। তো ভাইয়া এখানে কি কি ঘটনা ঘটবে? আপতিত আলোর এনার্জি ইজ ইকুয়াল টু, এখান থেকে এই এনার্জির কিছু পরিমাণ কার্যাপেক্ষকে রূপান্তর হবে, যেটাকে আমরা বলি ফাই কার্যাপেক্ষক, প্লাস বাকি এনার্জি ইলেকট্রন কিসে রূপান্তর করবে? গতিশক্তিতে। আর এই গতিশক্তির জায়গায় আমরা কিন্তু লিখতে পারি ই ইন্টু ভিএস, নিবৃত্তি বিভব, VS1 লিখে দিই। ওকে, তো ভাইয়া এই এনার্জিটা কি? আপতিত আলোর এনার্জি, যেটাকে আমরা লিখবো hc/λ1 ইজ ইকুয়াল টু ফাই প্লাস ই ইন্টু VS1, এই পাতের জন্য নিবৃত্তি বিভব। এবার কি করছি, যদি আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 300 ন্যানোমিটার বৃদ্ধি করা হয়, এটার সমীকরণ আমরা দিলাম 1। এবার 300 ন্যানোমিটারে বৃদ্ধি করা হয়, মানে 300 বাড়াও নাই, 300 করছো, 250 থেকে কত করছো? 300 ছিল, 250 করছো কত? 300। তাহলে নিবৃত্তি বিভব কত হবে? ভাইয়া তুমি কি একই ক্যাথোডের মধ্যে ফেলতেছো না? তো ক্যাথোড যদি একই হয় তাহলে মানে ম্যাটেরিয়াল যদি একই হয়, কার্যাপেক্ষক কিন্তু সেমই থাকবে। তো ফর্মুলা কি হবে? এখন ফর্মুলা হবে hc/λ2, এটা হচ্ছে আপতিত আলোর শক্তি, যেহেতু তরঙ্গদৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, ইজ ইকুয়াল টু হবে কার্যাপেক্ষক সেম থাকবে, আর নিবৃত্তি বিভব নির্ণয় করতে বলছে, তাহলে এখানে নিবৃত্তি বিভবটা চেঞ্জ হবে, সেটা হবে EVS2। এই নিবৃত্তি বিভবটা আমাদের বের করতে হবে, সমীকরণ নাম্বার দিলাম 2। তো 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও। 1 নং থেকে তুমি যদি 2 নংটা বিয়োগ করে দাও কি পাবা? hc কমন চলে আসবে, এখানে পাবো 1/λ1 মাইনাস 1/λ2, আর ফাই কাটা চলে যাবে। আমি আবারও বলছি ফাই বা কার্যাপেক্ষক ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, কোন ম্যাটেরিয়ালের উপর ফেলতেছো। মনে করো কার্যাপেক্ষক মানে ইলেকট্রন কত এনার্জি নিয়ে মুক্ত হবে। সো যেহেতু একই ম্যাটেরিয়াল, ইলেকট্রনের মুক্ত হতে যা শক্তি লাগে সেই পরিমাণ, সেই শক্তিটা কি কনস্ট্যান্ট থাকবে। ধরো এখানে 5 জুল শক্তি লাগে ইলেকট্রন মুক্ত হতে হলে, তাহলে এই আলো ফেললেও সে 5 জুলেই মুক্ত হবে, এই আলো ফেললেও সে 5 জুল শক্তি নিয়েই মুক্ত হবে। তাই ফাইগুলো সেম, বিয়োগ করলে কাটাকাটি, ইজ ইকুয়াল টু ই যদি কমন নাও তাহলে তুমি পাবা VS1 মাইনাস VS2। আমাদের এই VS2টা বের করতে হবে, বাকি সব ভ্যালু দেওয়া আছে। তাহলে VS1 এর মান কত বাবারা? VS1 বলেই দিছে 4 ভোল্ট, VS1 মানে 4 ভোল্ট। তাহলে আমাদের VS1 মাইনাস VS2 ইজ ইকুয়াল টু হচ্ছে hc 1/λ1 মাইনাস 1/λ2 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ। সো এটা ক্যালকুলেট করি আমরা, চলো ক্যালকুলেট কেমনে করব? 1/λ2, λ2 কত? 1/λ1 250 ন্যানোমিটার, তাহলে 1
ডিভাইডেড বাই 250 ন্যানোমিটার 10⁻৯ মিটার, তাই না? মাইনাস 1 ডিভাইডেড বাই 300 ন্যানোমিটার ইন্টু 10⁻৯ মিটার। তাহলে আমরা পাচ্ছি এটার সাথে 6.636 ইন্টু 10⁻34, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ, এবং আলোর বেগ 3 × 10⁸ গুণ করলাম, ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 কুলম ইন্টু 10⁻19 কুলম ভাগ করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে 0.8295। তো আমাদের লাগবে VS2। তাহলে VS2 হবে VS1 মাইনাস ওইটা, তাহলে VS2 মানে দ্বিতীয় ক্ষেত্রে নিবৃত্তি বিভব VS1 মাইনাস 0.8295। তাহলে VS1 কত বলে দিচ্ছে 4 ভোল্ট, এই যে 4 ভোল্ট। তাহলে 4 থেকে 0.8295 বিয়োগ করলেই তুমি নিবৃত্তি বিভবটা পেয়ে যাবো -4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3.17 ভোল্ট। খুবই সহজ অঙ্ক, এটা আমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লেকচারেও এই অঙ্কটা করিয়েছি। খুব সুন্দর অঙ্ক, সাবলীল অঙ্ক। যদি জাস্ট কনসেপ্ট সামান্য ক্লিয়ার থাকে, একটু শুরু করতে পারো, তাহলে শেষ করে ফেলতে পারবা। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ম্যাথগুলো এমনই, জাস্ট শুরুর অ্যাপ্রোচটা বুঝতে হবে, তাহলে দেখবা বাকিগুলো ইজিলি সলভ করে ফেলতে পারতেছো, অটোমেটিক তোমার কলম চলবে। নেক্সট, একটি স্থির কাঠামো এস এ স্বর্ণের ঘনত্ব। তাহলে এই যে স্বর্ণের ঘনত্বটা দিয়ে দিছে বাবারা, এটা কিন্তু রো নট। তো স্বর্ণের ঘনত্ব এখন চলমান কাঠামো, এখানে দাঁড়িয়ে হবে না, এটা চলমান কাঠামো এস প্রাইমে অবস্থানরত একজন পর্যবেক্ষকের কাছে স্বর্ণের ঘনত্ব কত হবে, অর্থাৎ রো কত হবে, তাই না? চলমান কাঠামো থেকে যদি পর্যবেক্ষণ করি, তাহলে সেই পর্যবেক্ষকের সাপেক্ষে আমাদের ঘনত্ব রো সেটা কত হবে। এই অধ্যায় সবই কিন্তু ডাবল ডাবল, টি নট, এম নট, এল নট, রো নট, তাই না? তো যদি চলমান কাঠামোর বেগ এক্স অক্ষ বরাবর 0.9c হয়, তাহলে বেগের মানও বলে দিছে। তো সি হচ্ছে আলোর বেগ। ওকে, সো আমরা শুরু করি। এটা কেমনে করব? তো ভাইয়ারা এই মনে করো স্বর্ণের একটা খণ্ড, তো স্বর্ণের খণ্ডতে একই সাথে চারদিকে মুভ করতেছে না, যে কোনো একদিকে মুভ করতেছে। আমি ধরে নিচ্ছি এই খণ্ডটা দৈর্ঘ্য বরাবর গতিশীল। কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর। তো স্বর্ণের খণ্ডে যখন স্থির ছিল, এই যে স্বর্ণের খণ্ড যখন স্থির ছিল তখন তার ঘনত্ব, স্থির অবস্থায় ঘনত্ব কত? স্বর্ণের খণ্ডের স্থির অবস্থায় ঘনত্ব রো নট সমান ভর ডিভাইডেড বাই আয়তন, এম নট বাই ভি নট। তাহলে ভর কত? ভর হচ্ছে এম নট, আর আয়তন কত? আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এল নট, প্রস্থ মনে করো বি, উচ্চতা মনে করো এইচ। এটা ছিল তার রো নট। এবার সে যখন কোন বরাবর গতিশীল, যে কোনো একটা বরাবর তো সে গতিশীল থাকবে, সো সে মনে করো দৈর্ঘ্য বরাবর গতিশীল। তাহলে এখন গতিশীল অবস্থায় তার ভরও চেঞ্জ হবে, তার দৈর্ঘ্যও চেঞ্জ হবে। এই দুইটা চেঞ্জের কারণে তার ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে। তাহলে গতিশীল অবস্থায় তার ঘনত্ব যদি হয় রো যদি চেঞ্জ হয়, তাহলে গতিশীল অবস্থায় তার ভর চেঞ্জ হবে, সেটা হয়ে যাবে এম, গতিশীল অবস্থার ভর। আয়তনও চেঞ্জ হয়ে যাবে। কেন আয়তন চেঞ্জ হবে? কারণ দৈর্ঘ্য বরাবর যেহেতু গতিশীল, তার দৈর্ঘ্যটা এল নট থাকবে না, দৈর্ঘ্য হয়ে যাবে এল। তাহলে এল যদি চেঞ্জ হয়, তাহলে অবশ্যই টোটাল আয়তন চেঞ্জ হবে। তাই আয়তন মনে করো ভি। গতিশীল অবস্থার আয়তন, গতিশীল অবস্থার ভর। এবার বলো গতিশীল অবস্থার ভরের ফর্মুলা কি? এম ইজ ইকুয়াল টু লিখতে পারি এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর গতিশীল অবস্থার আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য এল, গতিশীল অবস্থার প্রস্থ, গতিশীল অবস্থার উচ্চতা এর গুণফল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গতিশীল অবস্থায় প্রস্থ এবং উচ্চতা কিন্তু একই আছে, কারণ এই জিনিসটা যে কোনো একটা দিকে গতিশীল। মানে যদি আমরা ধরি এক্স অক্ষ বরাবর বা দৈর্ঘ্য বরাবর গতিশীল, তাহলে তার জাস্ট দৈর্ঘ্যটাই চেঞ্জ হয়, এই দুইটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, উচ্চতা বা প্রস্থ চেঞ্জ হবে না, জাস্ট দৈর্ঘ্যটা এল নট ছিল সেটা হয়ে গেল এল। তো ভাইয়ারা এবার আমরা জাস্ট সমগ্র ক্যালকুলেশনটা করে ফেলি সাদা কালার দিয়ে। খেয়াল করো, আমাদের বের করতে হবে রো। তাহলে রো হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এল মানে কি? এল মানে হচ্ছে এল নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হচ্ছে বি ইন্টু এইচ পড়ে থাকলো। এবার বলো তো এখানে কি আসবে? এই নিচেরটা গুণ হয়ে যাবে, তাহলে এটা থাকবে এম নট, এখানে এল নট ইন্টু বি ইন্টু এইচ, আর এই দুইটা গুণ হয়ে এখানে থাকবে রুট ওভার অফ, সরি রুট থাকবে না, যেহেতু গুণ হয়ে গেছে, রুট গুণ হলে রুট চলে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার মজা দেখবা, মজা হচ্ছে এম নট বাই এল নট ইন্টু বি ইন্টু এইচ।
এম নট এল নট ইন্টু বি ইন্টু এইচ, মানে কি রো নট না ভাইয়া? তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুতে আমরা কি বসাতে পারি? রো নট। তাহলে এখানে বসাতে পারবো রো নট, এখানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমরা কিন্তু ঘনত্বের ফর্মুলা ডেরাইভেশন সহ তোমাকে দেখাই দিচ্ছি। তোমার যদি পরীক্ষার হলে মনে থাকে তাহলে তুমি ডিরেক্ট ফর্মুলা মানলেও কোনো সমস্যা নাই। তো ফর্মুলাটি এই ঘনত্বের পরিবর্তনের ফর্মুলা হচ্ছে গতিশীল অবস্থার ঘনত্ব স্থির অবস্থার ঘনত্ব 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অনেকে এখানে যেই ভুলটা করে, বারবার রুট দিতে দিতে অভ্যাস, তো এটা রুট দিয়ে দেয়, তো তখন কিন্তু ভুলটা হয়ে যায়। সো ভুল যেন না হয় আমি কিন্তু একদম টোটালি ক্লিয়ার করে বুঝাই দিছি। রো নট বলা আছে, এই যে দেখো রো নটের মান কত? 19.3 ইন্টু 10 কিউব। 1 মাইনাস ভি এর মান কত? 0.9c। 0.9c সিসি কাটা চলে যাবে, তাহলে 0.9 এর স্কোয়ার। ক্যালকুলেশনে করলেই অঙ্ক শেষ। এটার অ্যান্সার কমেন্টে জানাবা। নেক্সট, তেজস্ক্রিয় আইসোটোপের 8.6 মাইক্রো কুরি, এটা কিন্তু কুরি সিআই পরিমাণ একটি ডোজ একজন রোগীকে ইনজেকশনের মাধ্যমে প্রদান করা হলো। আইসোটোপটির অর্ধজীবন টি হাফ 3 ঘন্টা। আইসোটোপটির কতগুলো আদি নিউক্লিয়াস ইনজেকশনের মাধ্যমে প্রদান করা হয়েছিল? তো এই অঙ্কটা মানে করতে পারলে খুব সহজ, আর অঙ্কটা যদি না ধরতে পারো তাহলে আবার করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো প্রথম কথা আমাদের এককটা জানতে হবে, এটার এসআই এককটা জানতে হবে। এটা কি ভাই? এটা হচ্ছে তেজস্ক্রিয়তার হার বা সক্রিয়তার হার, এটা ভাঙনের হার। 8.6 মাইক্রো কুরি মানে কত জানো? তেজস্ক্রিয়তা মানে কি ভাই? সক্রিয়তা। তেজস্ক্রিয়তা মানে হচ্ছে সক্রিয়তা, সে ভাঙতেছে, তাই না? তেজস্ক্রিয় মূল্য কন্টিনিউয়াস ভাঙতেছে, সক্রিয়তা। তো আমরা সক্রিয়তার একক আমরা জানি 1 ডিকে পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ভাঙতেছে সেটা প্রকাশ করা হয়। আর এটার আরেকটা একক হচ্ছে ব্যাকরেল, এসআই একক ব্যাকরেল। 1 কুরি সমান 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ব্যাকরেল। দেখছো, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ বিদ্যা আমার খুব কম। তো এখানে কতটুকু পরিমাণ ভাঙতেছে? তাহলে আমরা লিখতে পারি এখানে তেজস্ক্রিয়তার হার 8.6 ইন্টু কত? মাইক্রো মানে 10⁻6 দ্বারা গুণ দিতে হবে। 20 থেকে বেকরেলে নিতে হলে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এটা হচ্ছে তেজস্ক্রিয়তার হার, যেটাকে আমরা বলি dN/dt। এটাকে বলা হয় প্রতি সেকেন্ডে ভাঙনের হার, তেজস্ক্রিয়তার হার। এই যে এককের মধ্যেই বলা আছে ডিকে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ভাঙনের হার dN/dt। তো এখান থেকে তুমি সবকিছু বের করে ফেলতে পারবা। তোমাকে n এর মান বের করতে বলছে, n। তাহলে n এর মান কতটুকু? ইনজেকশনের মাধ্যমে কয়টা নিউক্লিয়াস তাকে প্রদান করা হয়েছিল, অর্থাৎ n এর মানটা কত, কয়টা প্রদান করা হয়েছিল। তো ভাঙনের হার দিয়ে দিছে, সূত্র একটা আছে তেজস্ক্রিয়তার ক্ষয়ের সূত্র, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে ভাঙনের হার তার অবশিষ্ট পরমাণুর সংখ্যার সমানুপাতিক। সেটাকে আমরা সূত্র হিসেবে লিখি dN/dt সমান n ল্যামডা। এটা ছিল ফর্মুলা। তো ভাঙনের হার তো দিয়েই দিছে 8.6 ইন্টু 10⁻6 ইন্টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10। আর এখানে ল্যামডা কি? ক্ষয় ধ্রুবক। তো ক্ষয় ধ্রুবক তো দেওয়া নাই, আমাদের অর্ধায়ু দিয়ে দিছে। অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি? অর্ধায়ু টি হাফ সমান 0.693 বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ। এখান থেকে বের করতে হবে আমাদের n বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা, কয়টা তাকে পুশ করা হয়েছে। মানে এই হারে ভাঙে, তো তাকে কয়টা পুশ করা হয়েছে সেই n এর মানটা আমরা বের করব। তো এই n এর মান হবে টি হাফের সাথে এটা গুণ এবং 0.693 দ্বারা ভাগ। তাহলে কত হচ্ছে? টি হাফের মান 3 ঘন্টা। 8.6 ইন্টু 10⁻6 ইন্টু 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এটার সাথে গুণ হবে 3 ঘন্টা ডিভাইডেড বাই 0.693। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, যদি মোডে নেই সাইন্টিফিক মোডে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভাইয়ারা 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6t। তাহলে এই কয়টি নিউক্লিয়াস তাকে প্রদান করা হয়েছিল? 1.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6টি নিউক্লিয়াস তাকে প্রদান করা হয়েছিল। বুঝতে পেরেছো? মানে মোট কথা এত হারে ভাঙে এরকম জিনিস তাকে দেওয়া হয়েছে। তো আলটিমেটলি তাকে কয়টা নিউক্লিয়াস প্রদান করা হয়েছিল? এতটি নিউক্লিয়াস প্রদান করা হয়েছিল। অঙ্কটা খুবই সহজ, কিন্তু ধরতে পারলে সহজ, না ধরতে পারলে শেষ। নেক্সট, পরবর্তী অঙ্কটি আসলেই খুব সুন্দর। তো চলো চট করে সুন্দরভাবে সলভ করি। কঠিন লাগতে পারে, বাট আমি খুব সহজ নিয়মে সলভ করাবো। সো এই নিয়মটা দেখার পর মনে হবে ওয়াও, এত
তো সহজভাবে এটা করা যায়। তো লেটস ডু ইট। চিত্রে প্রদর্শিত বর্তনীতে ভোল্টমিটারের পাঠ কত হবে নির্ণয় করো। ধরো যে ভোল্টমিটারটি যথাযথ পোলারিটিতে সংযোগ করা হয়েছে। তো পরের লাইনটা আপাতত মাথায় না আনি, আমরা জাস্ট এই ভোল্টমিটারের পাঠটা বের করি। একটু খেয়াল করো চিত্রে, এটা এ বিন্দু, এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে একটা ভোল্টমিটার লাগানো আছে। তো এই এ থেকে বি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্টমিটারটা বের করে দিবে, তাই না? তো ভাইয়ারা, যদি আমরা এই ভোল্টমিটারের পাঠ বের করতে চাই, এখানে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কার্শফস ভোল্টেজ ল। তো কার্শফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে কার্শফস ভোল্টেজ ল থেকে একটু ঘুরিয়ে আনা যাক। ধরো এখানে একটা সার্কিট, এটা হচ্ছে 5 ভোল্ট। তো এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা মনে করো ভোল্টেজ আছে, ভোল্টেজের উৎস আছে, এখানে আরেকটা রোধ আছে। তো এটা মনে করো 2 ওহম, এটা 3 ওহম। সো এটা মনে করো 6 ভোল্ট। তো আমি তোমাকে যে কোনো একটা ডিরেকশনে কারেন্ট দিলাম, আমি ধরে নিলাম যে কারেন্টের ডিরেকশন হচ্ছে এই দিকে, এই যে এইদিকে। হ্যাঁ, তো এই বর্তনীতে কার্শফের ভোল্টেজ লটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি ভালো করে খেয়াল করো। তো ভাইয়া, কারেন্টের ডিরেকশনটা যদি দেয়া থাকে তাহলে তুমি কি করবা, যে কোনো একটা বিন্দু, মনে করো এই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করবা। তো কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই দিকে। ওকে, মনে রাখবা কোনো একটা রোধের মধ্য দিয়ে কারেন্ট ঢুকবে যেই প্রান্ত দিয়ে, ওইটা হবে পজিটিভ প্রান্ত, আর যেদিক থেকে বের হবে সেটা নেগেটিভ প্রান্ত। নর্মালি তো আমরা এটাই জানি, কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, কারণ প্লাস থেকে মাইনাস বিভবে যাবে। তো রোধের মধ্যে দিয়ে যখন কারেন্ট ঢুকবে তখন মনে রাখবা ঢোকার সময় প্লাস এবং বের হওয়ার সময় মাইনাস। এবার খেয়াল করো, এইখানে যখন আমরা যাচ্ছি, কেভিএল মানে কি? এই বদ্ধ বর্তনীতে আনুষঙ্গিক যতগুলো ভোল্টেজ আছে সবগুলো ভোল্টেজের যোগফল হবে, বীজগাণিতিক যোগফল হবে 0। তো খেয়াল করো, আমরা এখান থেকে যাত্রা শুরু করব এবং পুরো বর্তনী ঘুরে আবার আমরা এই পয়েন্টে এসে শেষ করব। তো মনে করো আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই যে আই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার সময় সে প্লাসকে পেলো না মাইনাসকে পেলো বলো তো? ঢোকার সময় সে কাকে পাইছে? মাইনাস। তাহলে এটা হচ্ছে মাইনাস কত ভোল্ট? 5 ভোল্ট। গেল, এটা পার হয়ে গেল। এবার এখানে আসলো, এবার কারেন্ট এদিক থেকে যাবে। যাওয়ার সময় আমরা বলছি রোধের মধ্যে ঢুকলে প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়। ওকে, তো রোধের মধ্যে দিয়ে ঢুকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, রোধ কত? 2। তাহলে এখানে ভোল্টেজ কত? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে 2 ইন্টু আই। এই ভোল্টেজটা প্লাস না মাইনাস? যেহেতু কারেন্ট এদিকে আর রোধের যেদিক দিয়ে ঢুকে সেটা প্লাস, তাহলে এটা কত হবে? প্লাস কারেন্ট ইন্টু রোধ, মানে ভোল্টেজ 2 ইন্টু আই। এটা কি ভাই? ভোল্টেজ হয়ে গেল। এরপর কারেন্ট এদিকে এসে এখানে আসবে, আসার পর যখন এদিক থেকে ঢুকবে সে প্লাস পেলো না মাইনাস পেলো বলো তো? সে ঢোকার সময় কাকে পেলো? মাইনাস। তাহলে এটা হবে মাইনাসের 6। পার হয়ে আবার যখন এখানে আসলো, কারেন্ট কিন্তু এদিক থেকে যাচ্ছে। তো কারেন্ট এদিকে যাচ্ছে, আমরা কিন্তু ঘুরতেছিও এইদিকে। তো ঢোকার পথে সে কাকে পাবে? প্লাস পাবে, এবং বের হওয়ার সময় মাইনাস। তো এটা কি? আই পরিমাণ কারেন্ট কতর মধ্যে দিয়ে যাচ্ছে? 3 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এখানে ভোল্টেজ কত হবে? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, 3 ইন্টু আই। প্লাসের না মাইনাসের? অবশ্যই প্লাসের। তাহলে প্লাসের 3i। এবার দেখো আবার আমরা এই পয়েন্টে চলে আসলাম। যেই পয়েন্ট থেকে পথ চলা শুরু করেছি পুরো ঘুরে সেই পয়েন্টে আসলে আমাদের কাজ শেষ। এই যে বীজগাণিতিক যোগফল, এটা হবে 0। এটাকেই বলা হচ্ছে কেভিএল, অর্থাৎ কার্শফস ভোল্টেজ ল। তো আমরা এই বর্তনীতে কেভিএল অ্যাপ্লাই করে এই এ বিন্দু এবং এই বি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব। এখন এই বর্তনীতে কিছু প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা একটু ফেস করে নিই। চলো, প্রথম যে প্রতিবন্ধকতা সেটা হলো এখানে যে একটা কানেকশন দেওয়া, যেই কানেকশনটা আমাদের আগে বুঝতে হবে। খেয়াল করো, এখানে এই যে আমরা যদি ভোল্ট মিটারটা সরাই দিতাম আমাদের বর্তনীটা মোটামুটি দেখতে কেমন হইতো? আমি যদি একটু ধৈর্য সহকারে আঁকি, তো আমাদের বর্তনীটা মোটামুটি দেখতে এখানে একটা 5 ওহম, এখানে এরকম একটা, আবার এখানে একটা 5 ওহম, এখানে এরকম একটা, তাই না? ভোল্টমিটারটা যদি সরাই দিই, এখানে একটা রোধ, তারপর এখানে একটা রোধ, এখানে একটা 5 ওহম, আবার এখানে একটা ব্যাটারি, এই যে এরকম, তাই না? আমাদের বর্তনীটা মোটামুটি এরকম হইতো যদি আমি ভোল্টমিটারটাকে খুলে দিতাম। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে ভোল্টমিটারটা লাগানো না, তো আমরা যদি ভোল্টমিটারটাকে খুলে দিতাম তাহলে আমাদের বর্তনীর চেহারাটা মোটামুটি এরকম হইতো। তো এখানে বলা আছে কারেন্ট এই দিকে ঘুরতেছে, এই লুপের মধ্যে কারেন্ট এইদিকে ঘুরতেছে, আর এই লুপের মধ্যে কারেন্ট ঘুরতেছে এইদিকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া কারেন্ট কি এদিকে যাবে না? এই যে বড় লাঠি থেকে কারেন্টটা সৃষ্টি হয়ে কারেন্ট কি এখানে এসে এইদিকে যাবে না? না, কারেন্ট এদিকে যাবে না। কেন? কারণ হলো ভাইয়া, কারেন্ট যদি যায়ও, এদিকে দেখো একটাই পথ, যাওয়ার পথ আছে কিন্তু আসার পথ নাই। তো কারেন্ট কিন্তু এইভাবে যাবে না। আমি যদি একটা সার্কিট দিয়ে বুঝাই, তাহলে মনে করো এই যে একটা সার্কিট, এখানে মনে করো প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। আমরা যদি এখানে আরেকটা জিনিসকে কানেক্ট করে দিই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমাদের কারেন্ট এদিকে সৃষ্টি হলো, কারেন্ট কি এদিকে যাবে? অবশ্যই যাবে না। কারণ ভাইয়া এদিকে যাওয়ার পথ আছে কিন্তু ব্যাক করার পথ নাই।
সো কারেন্ট যেই পথে যায় সেই পথে কিন্তু ফিরতে পারবে না, কারেন্ট যেতে হলে ফিরে আসার জন্য আরও একটা পথ লাগবে। সো এদিকে কারেন্ট ফ্লো হবে না, কারণ কারেন্ট এই একটা লাইন দিয়ে যাবে ঠিকই, কিন্তু আসার তো ডিরেকশন নেই, সো এখানে কারেন্ট ফ্লোই হবে না। আর মনে রাখবা, এই যে তুমি যদি ভাবো যে এখানে একটা ভোল্ট মিটার আছে, তাহলে এখান থেকে কারেন্ট সৃষ্টি হবে না। তো ভাইয়া কারেন্ট যাওয়ার পর এদিকে তো আসতে হবে, তো আসারই যেহেতু পথ নাই, তাহলে এই পথ দিয়ে মানে এখান থেকে এই পয়েন্টে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমাদের কাজগুলো শেষ করে ফেলবো। তো এই পুরো সার্কিটে দেখতে পাচ্ছ তাহলে টোটাল কয়টা কারেন্ট? এই পুরো সার্কিটে টোটাল কারেন্ট কিন্তু ভাইয়া দুইটা, একটা হচ্ছে এই লুপে, একটা হচ্ছে এই লুপে। আমরা এই কারেন্ট দুইটা একদম সিম্পলি বের করি, চলো সিম্পলি বের করি। এই যে এই লুপটা দেখতে পাচ্ছ, এই যে এই লুপটা, এই লুপের মধ্যে রোধ কত? 5 আর 5 10, ভোল্টেজ কত? 20। তাহলে এই লুপে কারেন্টের মান বলে দিছে I1। I1 হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ। ভোল্টেজ হচ্ছে 20, ভি বাই আর হচ্ছে 5 আর 5 10, তার মানে টোটাল হচ্ছে 2 এম্পিয়ার। এটা হচ্ছে জাস্ট এই লুপের কারেন্ট, এই লুপের কারেন্ট। এবার এই লুপে কারেন্টের নাম দিয়েছি আমরা I2, সেটা কত? ভি বাই আর। ভি কত? 30, এবং আর কত? আর হচ্ছে এটা 5 লেখা ছিল, 5 আর 4 9, 9, এটা 5 ওহম ছিল, হ্যাঁ এটা মুছে গেছে। তাহলে 30/9 মানে হচ্ছে 10/3 এম্পিয়ার। ওকে, ডান। সো আমরা দুইটা লুপের কারেন্টের মান বের করছি। কেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে এই ভোল্টমিটারের ভোল্টেজটা বের করা। এই ভোল্টমিটারটা এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে বিভব ডিফারেন্স সেটা বের করে। সো এটা বের করার জন্য তেমন কঠিন কিছু করার দরকার নাই। আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। কিভাবে? একটা বদ্ধ বর্তনী নিব, যেই বদ্ধ বর্তনীতে আমরা কারশফের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব। সো বদ্ধ বর্তনীটা কেমন হতে পারে আমি একটু তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের ভোল্টমিটার, যেই ভোল্টমিটার দিয়ে আমরা কি করব? ভোল্টেজ পরিমাপ করব। এটা এখানে বি বিন্দুতে কানেক্টেড। ওকে, এটা সেই বি বিন্দু। তো দেখো, খেয়াল করে এই বি বিন্দুর উপরে একটা রোধ আছে, এই যে উপরের রোধটা, এটা কত? 4 ওহম, তাই না? এরপরে খেয়াল করে দেখো, এই পাশাপাশি আরেকটা রোধ আছে, এটা হচ্ছে 10 ওহম। 10 ওহম গেল। এখানে একটা ভোল্টমিটার লাগানো, এটা ছোট লাঠি, এটা বড় লাঠি, এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। ওকে, আর এইখানে দেখো আরেকটু লাগানো 5 ওহম। এইখানে কি লাগানো আছে? এখানে একটা 20 ভোল্ট লাগানো আছে, 20 ভোল্ট। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে 20 ভোল্ট, এবং এই আলটিমেটলি আমাদের কানেকশনটা। সো আমি ওই পুরো বর্তনী থেকে এই বর্তনীটা খুলে নিয়ে আসলাম। খুলে নিয়ে এসে এই বর্তনীতে আমরা কারশফের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করতে পারি। মানে তোমাদেরকে যদি আমি এইখানে দেখাই, তাহলে খেয়াল করো, আমরা যদি এখান থেকে শুরু করি, এ থেকে, এ, এটার নাম দিলাম আমি বি, এটার নাম দিলাম আমি বি তো আছে, এটার নাম দিলাম আমি সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম বি, আবার এ। তার বর্তনীটা, বদ্ধ বর্তনীটা একটু খেয়াল করো হাতের দিকে, এ, সি, ডি, ই, বি, এ। এই লুপে কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করো। এই লুপে আমরা কারশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। চলো তাহলে প্রথমত কোন লুপ? এ, সি, এর পর সিতে, সি এর পর যাব আমরা ডিতে, ডি এর পর যাব আমরা ইতে, ই এর পর যাব আমরা বিতে। এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। ভালো করে দেখো, এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো এ থেকে ফার্স্ট অফ অল সিতে যাবা। তো এ থেকে সিতে যাওয়ার পথটা কি? এইদিকে। তো যাওয়ার পথে কারেন্টটা তো এইদিকেই যাচ্ছে, তো আমি যে এদিকে ঘুরতেছি, তাই না? এ থেকে সিতে যাওয়ার পথে তুমি কি পাইলা? 20 ভোল্ট। প্রথমে প্লাস পাইছো না মাইনাস পাইছো? ছোট লাঠিটা পাইছো, তাহলে মাইনাস। তাহলে এ থেকে সিতে যখন গেলা, তখন তুমি পাইলা -20 গেল। এ থেকে সি ডান। এবার সি থেকে ডিতে যাবা। তো সি থেকে ডিতে যাওয়ার পথে প্রথমে তুমি কি পাইলা? 5 ওহম। তো 5 ওহমে তোমার কারেন্ট কোন দিকে বলো তো দেখি? এই যে 5 ওহমে যে তুমি যাবা সি থেকে ডিতে, তোমার কারেন্টও কি এই দিকে না? এই যে এই কারেন্টটা কি ঘুরে, এই যে এই পাশ দিয়ে ঘুরে ঘুরে আবার এদিকেই আসবে না? তো কারেন্ট যেদিকে তুমি যাচ্ছ সেই দিকে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। যেহেতু কারেন্ট ঢুকবে, এটা প্লাস প্রান্ত। তাহলে কারেন্টের মান কত? I1 এর মান কত? 2, এবং রোধ কত? 5। 5 দুগুণে কত হয়? 10 ভোল্ট। সি থেকে যখন এদিকে যাচ্ছ 10 ভোল্ট। প্লাসের না মাইনাসের? প্লাসের। তাহলে প্লাসের 10 ভোল্ট। সি থেকে ডি এখনো যাও নাই, এই পর্যন্ত আসলাম। এবার এখান থেকে ডি পর্যন্ত যাও। যাওয়ার পথে তুমি কি ভোল্টেজ পাইছো? এটা কি প্লাস পাইছো না মাইনাস প্রান্ত পাচ্ছ? এটা মাইনাস প্রান্ত, এরপরে প্লাস প্রান্ত, তাহলে এটা হবে -5, তাই না? মনে রাখবা ভাইয়া, কারেন্ট শূন্য, কিন্তু এখানে তো ব্যাটারি লাগানো আছে, সো ব্যাটারির বিভব আমার তো নিতেই হবে। তো সি থেকে ডি পর্যন্ত গেল। এবার ডি থেকে ইতে যাও। ভাইয়া ডি থেকে ইতে যাওয়ার পথে কোনো ভোল্টেজের উৎস আছে? নাই, জাস্ট রোধ আছে। কিন্তু এই রোধের মধ্যে দিয়ে তো কারেন্ট নাই, এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট 0, যেহেতু কারেন্ট যাচ্ছে না। তাহলে এখানে ডি থেকে ইতে কারেন্ট এবং ভোল্টেজের গুণফল হবে 0, যেহেতু কারেন্টের মান 0। এবার আমরা ই থেকে বিতে যাব।
তাহলে ই থেকে বিতে যাওয়ার পথে, ই থেকে বিতে আসতেছো, ই থেকে বিতে আসার পথে খেয়াল করো তো, ই থেকে বিতে আসার পথে এই যে কারেন্টটা, এই কারেন্টটা এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, I2 পরিমাণ কারেন্ট। কত রোধ? 4 ওহম রোধের মধ্যে দিয়ে। তো তুমি যাচ্ছ ই থেকে বিতে, কারেন্টও কিন্তু যাচ্ছে ই থেকে বিতে, তাহলে প্লাস প্লাস I2 হচ্ছে 10/3 আর রোধ হচ্ছে আমাদের 4। আবার আমাদের যেখান থেকে শুরু করছো সেখানে এসে থামতে হবে। তো কোত্থেকে শুরু করছো? এ, তাহলে ই থেকে বি, আবার বি থেকে কোথায় চলে আসতে হবে? এ। তাহলে এখানে আমাদের এখানে একটা জিনিস বলেছি, আমরা এখানে এ দিয়ে দিচ্ছি। তাহলে এ সি ডি ই বি এ, তাহলে বি থেকে আবার আমরা এতে আসবো। বি থেকে এতে আসার মাঝে আমরা একটা ভোল্টমিটার লাগাইছি, যেটা দিয়ে আমরা বিভব পরিমাপ করব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিভব পার্থক্য ভি, এটা বের করব। এই সবগুলো ভোল্টেজের যোগফল হবে 0 কারশফের দ্বিতীয় সূত্র অনুসারে। সো আমরা ভি এর মানটা বের করে ফেলি। চলো, ভি কত আসবে সব যোগ করে দাও। -20 আর -5 কত হয়? -25। -25 এর সাথে যোগ 10 যোগ করলে আমরা পাবো -15। আর এটা কত হবে? 40/10, 440/3, তাহলে যোগ 40/3 প্লাস ভি ইজ ইকুয়াল টু 0। সো ভি সমান হবে 15 -40/3, 3 15 45, 45 -40/3, তাহলে কত হচ্ছে? তাহলে আমরা পাচ্ছি 5/3 অর্থাৎ 1.67 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো তো ভাইয়ারা, এই অ্যান্সারটা প্লাসও বের হতে পারতো, মাইনাসও বের হতে পারতো, তাই না? তো আমরা মূলত এই যে বিভবটা, এই বিভবটা কোন কোন বিন্দুর বিভব পার্থক্য? বি এবং এ বিন্দুর বিভব পার্থক্য। আমরা এখানে ভোল্টেজ প্লাস বের হওয়ার মানেটা কি? প্লাস বের হওয়ার মানে আমরা যে বি থেকে এতে গেছিলাম, তাহলে এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। ক্লিয়ার? তার মানে বি বিন্দুর বিভব হচ্ছে বেশি এ বিন্দুর চেয়ে, আর এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য হলো 1.67 ভোল্ট, যেটা আমাদের বের করতে বলছে। বি এবং এ বিন্দুর বিভব পার্থক্য বের করো। খুব সহজেই কারশফের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করে কোনো ভেজাল ছাড়াই আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম। আশা করি সবাই অঙ্কটা বুঝছো, না বুঝলে আবারও দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন, এটা আরো একটু সুন্দর প্রশ্ন, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর থেকে এসেছে। তো এই প্রশ্নে কি বললো ভাইয়ারা, একটু খেয়াল করি। এখানে একটা চিত্র দিয়ে দিছে। তো বলছে নিচের বর্তনীর কালেক্টর বিভব ভিসি বের করো। তার মানে এই যে কালেক্টর, এখানে কালেক্টর বেস এমিটার আছে, আর এখানে একটা তীর চিহ্ন এইভাবে দেওয়া ছিল, এই তীর চিহ্নটা। তো এই তীর চিহ্ন থেকে আমরা বুঝি এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, কারণ ট্রানজিস্টরে যখন আমাদের কারেন্ট এই বাইরের দিকে বোঝায়, তাহলে এটা হচ্ছে এনপিএন। আর এটা মনে রাখার নিয়ম হচ্ছে কারেন্ট অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভে যায়, তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, তো পি থেকে এনের দিকে গেলে এইভাবেই তীর চিহ্ন, এটা এনপিএন ট্রানজিস্টর। সো এটা কি এনপিএন ট্রানজিস্টর। ওকে, সো আমাদের বলছে এই এনপিএন ট্রানজিস্টরটার কালেক্টর বিভব ভিসি বের করো। তার মানে এই যে কালেক্টর বিভব, এই পয়েন্টে যে বিভব ভিসি বের করো। তো ফার্স্ট অফ অল এই কালেক্টর বিভবটা একটু বোঝায় নিই। এখানে কিন্তু বিভব বের করতে বলছে, বিভব পার্থক্য না। সো কালেক্টর বিভব মানে তোমরা যদি ভাবো কালেক্টর কারেন্ট এবং রোধের গুণফল, এটা কিন্তু না। ওকে, এটা কিন্তু কালেক্টর বিভব না। কালেক্টর বিভব মানে হচ্ছে কালেক্টর টু গ্রাউন্ড, কালেক্টর টু গ্রাউন্ড যে বিভব পার্থক্যটা, সেটা হচ্ছে কালেক্টর বিভব। গ্রাউন্ডের বিভব তো 0, তাহলে কালেক্টরের বিভব থেকে 0 বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে কালেক্টর বিভব। মোট কথা এই বিন্দুর বিভবটা আমরা বের করবো, ভিসি। তো কালেক্টর টু গ্রাউন্ড যে বিভব পার্থক্যটা, সেটা হচ্ছে কালেক্টর বিভব। সো আমাদের সুবিধার জন্য এই কালেক্টরের সাথে আমরা একটা ভোল্টমিটার গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে দিই, তাই না? তো এই ভোল্টমিটারের এটা মনে করো প্লাস ধরলাম, এটা মাইনাস ধরলাম, নো প্রবলেম, তুমি যেভাবে খুশি সেভাবে ধরো। তো এটা গ্রাউন্ড, এটা কিন্তু গ্রাউন্ড, হ্যাঁ, এখানে আমরা গ্রাউন্ডে কানেক্টেড করে দিচ্ছি। সো আমাদের টার্গেট হচ্ছে এটাই বের করা, কালেক্টর টু গ্রাউন্ডে যে বিভব পার্থক্য, সেটাই হচ্ছে ভিসি, এটাই আমরা বের করব। তো এটা বের করার জন্য প্রথমত এখানে কি বলছে যে ট্রানজিস্টরটি অ্যাক্টিভ মোডে ক্রিয়াশীল আছে, অর্থাৎ বেজ এমিটার জাংশন সম্মুখী যোগ কালেক্টর বেজ বিমুখী যোগ দেয়া আছে ভিবিই, মানে বেজ এমিটার 0.7 ভোল্ট। সো এটা একটু খেয়াল করবা, এটা বেজ, এটা হচ্ছে এমিটার। তো 0.7 ভোল্ট দেওয়া আছে, এটা পজিটিভ 0.7 ভোল্ট, তাই না? তাহলে বেজ থেকে এমিটারে যখন কারেন্ট যাচ্ছে, এটা প্লাস প্রান্ত, এটা কি ভাই মাইনাস প্রান্ত। এখানে যদি ভাবো একটা ভোল্টেজ আছে, ভোল্টেজের প্লাস প্রান্ত এটা, মাইনাস প্রান্ত এটা। এবার আমরা কারেন্টের ডিরেকশনটা দিব। কারেন্টের ডিরেকশন কেমন দিব? খুবই সিম্পল, এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট যাবে, সো এদিক থেকে কারেন্টটা বের হবে। একইভাবে উচ্চ থেকে নিম্নতে কারেন্ট যাবে, তাহলে এদিক থেকে কারেন্টটা বের হবে, এই যে দিক থেকে ঢুকবে, আবার এদিকে ঢুকবে, তাই না? কারেন্টের ডিরেকশন দিয়ে দিলাম। তো বেজের মধ্যে দিয়ে যাবে কোন কারেন্ট? বেস কারেন্ট। এটা কি কালেক্টর, কালেক্টরের মধ্যে দিয়ে যাবে কালেক্টর কারেন্ট। আর এই দুইটা মিলে এই দিক থেকে বের হবে, এটাকে বলছি আমরা এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট। ওকে, সো এবার এই যে বদ্ধ বর্তনীটা, এই বদ্ধ বর্তনীতে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি,
আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সি বিন্দুর ভোল্টেজ বের করা বা কালেক্টরের ভোল্টেজ বের করা। তো আমাদের এই যে বদ্ধ বর্তনী, এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, এখান থেকে শুরু করো। দেখো এখান থেকে কারেন্ট কত? আইবি। কার মধ্যে দিয়ে যাচ্ছে? ভিবি এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে ভাইয়া ভিবিই এটা কি প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, কারণ বলে দিছে ভিবিই প্লাস 0.7। তাহলে বি থেকে ইতে প্লাস থেকে মাইনাস, তাই না? তাহলে ভিবিই প্রথমেই আমরা যখন যাত্রা শুরু করলাম এই পয়েন্ট থেকে, তাহলে প্রথমে আমরা পেলাম ভিবিই প্লাসের না মাইনাসের? প্লাসের। তাহলে প্লাস 0.7 ভোল্ট পেলাম ভিবিই। এবার ই থেকে আমরা যাব এখানে, ই থেকে এখানে যাওয়ার পথে এটা কি কারেন্ট? এটা হচ্ছে এমিটার কারেন্ট আইই। তো এমিটার কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে? 3.3 কিলো ওহম রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে দেখো তো আমি যেদিকে ঘুরতেছি কারেন্টও ওই দিকে, তাহলে যখন আমরা ই থেকে এই পয়েন্টে আসতেছি, তাহলে এটা কারেন্ট এবং রোধের গুণফলটা পজিটিভ হবে। তাহলে এখানে আমরা লিখব পজিটিভ কারেন্ট এবং রোধের রোধ কত? 3.3 কিলো ওহম। আর কারেন্ট 3.3 কিলো ওহমকে আমরা যদি ওহমে নিয়ে যাই তাহলে 1000, তাই না? 1000 দ্বারা গুণ দিতে হবে আইই ইন্টু এটা। আবার আমরা এখান থেকে এখানে আসবো, যেহেতু আমরা এই লুপে ঘুরতেছি, কিছুই নাই। আবার এখান থেকে এখানে যাওয়ার পথে দেখো আগে মাইনাস পাচ্ছি, পরে প্লাস, তাহলে -4 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে জাস্ট এই যে এই লুপটায় আমরা এমিটার কারেন্টটা বের করে ফেলতে পারবো এটা দিয়ে। খেয়াল করে এটা কত আসবে? এটা আসবে ভাইয়ারা, ক্যালকুলেশন করি আমরা। সো 0.7 আর এটা 3.7, তাহলে আই এর মান আসবে 0.7, যদি এটাতে বিয়োগ দাও তাহলে -3.7, তাহলে এটা 3.7 এই পাশে চলে যাবে, এটা হবে 3.3 ইন্টু থাউজেন্ডস। তো আমাদের ক্যালকুলেশন করলে কত আসতেছে? কারেক্ট আসতেছে তো? সরি 3.7 না, 4 - 0.7, 3.3, এটা হচ্ছে 3.3, তাহলে কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে 1 × 10⁻³ অ্যাম্পিয়ার, তাই না? এই যে পেয়ে গেলাম আমরা এমিটার কারেন্ট, আমরা পেয়ে গেলাম। এটা কি কারেন্ট? এমিটার কারেন্ট। এখান থেকে আমরা এমিটার কারেন্টটা পাইলাম। তো আমাদের টার্গেট হচ্ছে এই কালেক্টর ভোল্টেজ বের করা, তাহলে অবশ্যই কালেক্টর কারেন্ট পাইতে হবে। তো এই এমিটার কারেন্ট দিয়ে তুমি ইজিলি কালেক্টর কারেন্ট বের করতে পারবা। কিভাবে ভাইয়ারা? আমরা এখানে দেখতে পাচ্ছি বিটার মান দেওয়া আছে। সো আমরা জানি আইসি বাই আইবি ইজ ইকুয়াল টু বিটা, তাই না? তো আমাদের কালেক্টর কারেন্ট বের করা হচ্ছে মূল শর্ত। তাহলে আইবি সমান কত হবে? আইবি সমান হবে আইসি বাই বিটা, তাই না? এখন আমরা আবার এটাও জানি আইই সমান আইবি প্লাস আইসি। এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তাহলে আই এর মান কত? 1 × 10⁻³। আইবির মান কত বলো তো দেখি? আইবির মান কত? আইবির মান এই যে এখান থেকে বের করছো, আইসি বাই বিটা প্লাস আইসি। আমাদের টার্গেট কালেক্টর কারেন্ট বের করা। কালেক্টর কারেন্টটা কমন নাও, তাহলে 1/β + 1, তাহলে আইসির মান আসবে 1 × 10⁻³, এটার ভাগ হবে 1/β + 1। এবার দেখো প্রশ্নে বিটার মান দেওয়া আছে, বিটার মান কত? 1/100, বিটার মান হচ্ছে 100, তাহলে 1/100 + 1, তাহলে 1.01। এটাকে ভাগ করব 1 / এটা, তাহলে আমরা পাচ্ছি 9 আচ্ছা আমরা পাবো হচ্ছে 1 × 10⁻³ ডিভাইডেড বাই 1.01, তাহলে কত পাচ্ছি আমরা? আমরা পাবো ভাইয়ারা 9.9 × 10⁻⁴ এম্পিয়ার। এই হচ্ছে আমাদের কালেক্টর কারেন্ট। সো কালেক্টর কারেন্ট বের করে ফেললাম, এমিটার কারেন্ট বের করে ফেললাম। এখন বলবা কি ভাই বেস কারেন্ট বের করবো? না, বেস কারেন্ট তো চাই না, আমাকে চাইছে কালেক্টরের ভোল্টেজ। তো এবার আমরা আবার কেভিএল অ্যাপ্লাই করবো কোথায়? কালেক্টরে। কালেক্টর ভোল্টেজ যদি বের করতে চাই, দেখো তোমার টার্গেট হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ বের করা, কালেক্টর টু গ্রাউন্ড। তাহলে তোমার এই যে বর্তনীটা দেখতে পাচ্ছ, আমি একটু নাম দিই যে সি, এটা নাম দিলাম এক্স, এটা নাম দিলাম ওয়াই, এটা নাম দিলাম জেড, আবার সি। তাহলে সি এক্স ওয়াই জেড সি, এই বর্তনীতে সি এক্স ওয়াই জেড সি, এই বর্তনীতে আমরা কি অ্যাপ্লাই করবো? কেভিএল। তো সি থেকে যাত্রা শুরু করো, সি থেকে যাচ্ছ, এটাকে তুমি ধরে নিছো প্লাস, ওকে ধরে নিছি প্লাস, তাহলে প্লাস ভিসি যেটা আমরা বের করতে চাচ্ছি, ভিসি এটা তো গ্রাউন্ড 0। তবে এই পাশে যাবো ওয়াই থেকে যখন আমরা এদিকে যাচ্ছি এটাকে মাইনাস, তাহলে -10 ভোল্ট। তারপরে এখান থেকে জেডে যাচ্ছি, কিছুই না, জেড থেকে এখানে আসছি, কিছুই না। এবার দেখো আইসিটা কোন দিকে? আমি যাচ্ছি ওই দিকে, আইসি ওই দিকে, তাহলে আইসি ইন্টু আরসি। এখানে আরসির মান বলা আছে 4.7 কিলোভোল্ট, প্লাসের আইসি আরসি। আবার আমরা কোথায় চলে আসলাম? সিতে, ইজ ইকুয়াল টু কত হবে? 0। টার্গেট কি? ভিসি বের করা। ভিসি সমান হবে 10 - আইসি আরসি, তাহলে 10 - আর আইসির মান কত? 9.9,
10^4, RC কত 4.7 কিলো ওহম, মানে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.99 ইন্টু 4.7। এটা থেকে আমরা 10 থেকে বিয়োগ করবো, 10 মাইনাস অ্যান্সার। তাহলে আমরা পাবো ভাইয়া 5.347 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের কালেক্টর ভোল্টেজ এবং গ্রাউন্ডের মধ্যে, মানে কালেক্টর এবং গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট মিনস কালেক্টর ভোল্টেজ। আগেই বলে দিছি কালেক্টর ভোল্টেজ হচ্ছে কালেক্টর টু গ্রাউন্ড কানেকশনে যেই বিভব পার্থক্যটা, আর গ্রাউন্ডের ভোল্টেজ 0, তো ডিফারেন্স করলে 5.347ই বাবা। সো এই হচ্ছে আমাদের চমৎকার সেমিকন্ডাক্টরের ম্যাথ। এইটা যদি না বুঝো ভালো মতো দেখবা, খুবই সুন্দর একটা অঙ্ক। আর কেভিএল তো অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি। সো এরই মাধ্যমে শেষ হলো আমাদের আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টের 19-20 সেশনে পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো আমাদের কাঙ্ক্ষিত অধ্যায়গুলোতে আছে। সো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের একটি শেয়ারই হবে আমার নতুন করে শ্যুট করার অনুপ্রেরণা। দেখা হবে সবার সাথে বিজয়। আর আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে কানেক্টেড হয়ে যেও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।